আমি রাসেল আছি সাথে। চলে যাই ডক্টর আলিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফ্ল্যাটের কিছুটা সামনে ছিল একটা পীরের মাজার। মাজারের কাছাকাছি সময় আসার সময় মানে রাস্তার মোড়ে তিনি দেখলো একটা লোক দাঁড়িয়ে আছে। তিনি দেখলো কেন জানি দূর থেকে তাকে পরিচিত লাগতে লাগলো। তো রিক্সা থেকে নেমে কাছাকাছি যেই তিনি বুঝতে পারেন তিনি ছিলেন তাদের গ্রামের খলিল চাচা। কিন্তু আজকের দিনে তিনি এখানে কেন, তিনি ভেবে গেলেন আর কি আসলে কাহিনী কি। ঈদের সময় উনি তো গ্রামের মানুষ। তো উনি বললেন, কাহিনী কি চাচা এখানে হঠাৎ করে? তো উনি বললেন যে ডাক্তার দেখাতে এসেছিল, কিন্তু ফেরার টিকিট আর পাই নাই, সেজন্য ঢাকাতেই থেকে গেছে। তো কোনোভাবে কোনোভাবে তার বাসার ঠিকানা তিনি জোগাড় করেছেন, তাই তিনি এখানে এসেছেন। তো তাকে পেয়ে মোটামুটি ভাইও খুশি। তো রিক্সার ভাড়া মিটিয়ে একসাথে হেঁটে হেঁটেই তারা রওনা হয় বাসার দিকে। তো পুরো বাড়িটাই ছিল তারা কজন মাত্র, কারণ ওই গ্রামের বাড়িতে সবাই চলে গেছে ঈদ উপলক্ষে। তো রাতের খাওয়া দাওয়া শেষ করে তারা সবাই তারা ছাদে যায়। তো যেহেতু ছাদে আর ওনার যে চাচা এসছে তিনি খুব বেশ বন্ধু সুলভ ছিল। তো তার বউ তার কাছে গল্প শোনার বায়না ধরে, কারণ চাচাও অমত করে না। মানে ওই ভাই কথাবার্তার সময় পরিচয় করা দেওয়ার সময় বলেছিল যে এই চাচা কিন্তু অনেক মজার মজার গল্প জানে। তো চা রেডি করে ছাদের মধ্যে যায় সবাই মিলে। তো চায়ের কাপে চুমুক দিতে দিতে জমে ওঠে গল্প। তো গল্পটা এমন ছিল যে তার চাচা তখন সবেমাত্র চাকরি সূত্রে ঢাকা এসেছে। তো একটা মেসে কোনো রকমে থাকতো, আর যখনই ছুটি পেত তখনই গ্রামের বাড়ি যেত। বাড়ির জন্য সবসময় তার মন খারাপ থাকতো। তো সেবার কোনো কারণে 4 দিনের ছুটি পেয়ে তিনি চলে যান গ্রামের বাড়িতে। তো গ্রামে পৌঁছাবার পর পথের মধ্যে তার সাথে দেখা হয় আরেক চাচার। ওই কথায় কথায় জানতে পারে ওই চাচার মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল। তো ছেলেপক্ষ গত সপ্তাহে মেয়েকে দেখে গেছে, কিন্তু বিপত্তিটা বাধে তারপরই। গভীর রাতে তার মেয়ে ঘর থেকে পালিয়ে যায়। তো ফজরের আজানের পর গ্রামের শ্মশানের ঝোপঝাড়ের পাশে অচেতন অবস্থায় মেয়েটাকে পাওয়া যায়। এবং প্রায় সময় এরকম ঘটনা ঘটে। পাহারা বসেও কখনো লাভ হয় নাই। এটা কিন্তু চাচার ঘটনা, চাচা বলছেন। বরং যারা পাহারায় থাকে তাদের অনেকেই নাকি অনেক উল্টাপাল্টা জিনিস দেখেছেন, তাই আর কেউ পাহারা থাকতেও রাজি হয় না। তো খলিল চাচা ওই লোককে আশ্বাস দেন যে আজ রাতে তিনি তার মেয়ের ঘর পাহারা দেবেন। তো যেই কথা সেই কাজ, এশার নামাজ পড়ে তিনি ওই বাড়ির কাছে চলে যান এবং তিনি দেখেন যে ওই বাড়িতে সবাই ভেতরে। তো ওই মেয়েটা তখন ঘুমাচ্ছিল এবং মেয়েটার হাতে অনেক তাবিজ কবজ ছিল। তো 10টা থেকে তিনি মেয়েটার ঘরের সামনেই, মেয়েটার বাড়ির সামনে আর কি পাহারা দিতে থাকেন। তার কাছে ছিল একটা বড় টর্চ লাইট, এক ফ্লাস্ক চা আর একটা লাঠি। তো উনি পুরা রাত জেগে পাহারা দেন, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই রাতে কিছুই ঘটে না। কিন্তু চাচার অনুরোধে পরদিন রাতে তিনি আবারও যান পাহারা দিতে। মানে যে খলিল চাচা তিনি আবারও পাহারা দিতে যান। কিন্তু সেদিন কেন জানি তার বেশ ঘুম আসছিল, যদিও তিনি ঘুমান না এবং সবকিছু স্বাভাবিক ছিল। রাত 3টা নাগাদ দরজার কড়া নাড়ার শব্দ শুনতে পায় চাচা। প্রথমে তিনি ভুল বুঝেন নাকি আসলে কাহিনী কি, তাই তিনি আর পাত্তা দেন না। পরে আরো 3-4 বার সেই ধূপ ধূপ শব্দ শুনে তিনি খানিকটা সজাগ হয়। তো কাচারি ঘর থেকে ওই মেয়ের ঘরটা ছিল প্রায় 20 মিটার দূরে। কাচারি ঘর মানে যেখানে বৈঠকখানা টাইপের আর কি। তো চাচা দেখলো যে মেয়েটা ঘর থেকে বের হচ্ছে, বেরিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে বাড়ির বাইরে চলে যায়। চাচা চুপে চুপে তার পেছনে যেতে থাকে যে মেয়েটা আসলে দেখার জন্য যে মেয়েটা আসলে কোথায় যায়। দেখলো মেয়েটা নদীর পাড়ে বেয়ে শ্মশান ঘাটের দিকে যেতে থাকলো। শ্মশানের সামনের দিকে যেতেই হুদা হয়ে গেল মেয়েটা। চাচা দৌড়ে শ্মশানের কাছে গেলেন, দেখলেন মেয়েটাকে কোথাও পেলেন না। এমন সময় তিনি বুঝতে পারলেন তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পেছনে ফিরিয়ে দেখলেন সেই মেয়ে দাঁড়িয়ে, তার গলায় তার গায়ে কালো রঙের অনেক উল্কির মতো দেখা যাচ্ছে, আর চোখ রক্তের মতো লাল। তিনি দেখেন আর বেশ কয়েকটা অবয়ব তাকে ঘিরে রেখেছে। তখনও তিনি ওখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু তাদের একজন তার হাত ধরে ফেলে। তো চাচা তখন প্রাণপণ চেষ্টা করেও ছাড়া পান না। এমন সময় তিনি টের পান যে অনেক ইনজেকশনের মতো তার শরীরে কি জানি ঢুকে গেল। তিনি প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। এমন সময় একটা ফেঁসে গলায় কেউ বলে ওঠে, নীল চাঁদের বলি প্রস্তুত। তো চাচা তাকিয়ে দেখে সারা আকাশ নাকি কালো মেঘে ছেয়ে গেছে, আর চারটা যে ছিল চারটা নীল আকার ধারণ করেছে, আর চারটা কেমন জানি বিশাল আকার নিয়েছে। তারপর তার ঘাড়ের কাছে প্রচন্ড ব্যথা অনুভব হয় এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলে। তো চাচা সকালে নিজেকে তার নিজের বাড়িতে আবিষ্কার করে। তার প্রচন্ড শরীরে জ্বর ছিল, মাথায় পানি ঢালছিল সবাই মিলে। পরে জানতে পারে তাকে নদীর পাড়ে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার সারা গায়ে ক্ষতের আঁচড়ের দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। তিনি এক হুজুরের শরণাপন্ন হয় এবং আস্তে আস্তে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠে। আর ওই মেয়েটাকে আর কোনোদিনও ওখানে পাওয়া যায় নাই।
চাচা তার গল্প এখানেই শেষ করে ফেলে। পরে তো ভাই জিজ্ঞেস করে যে আসলে কাহিনী কি, ব্যাখ্যা কি। তো উনি বলে যে গ্রিক দেবী ওইখানে নাকি একিলিসের এক উপাসক নীল চাঁদের উপাসনা করত। তো গ্রিক পুরাণদের মতে অসুরপন্থীরাও এক পর্যায়ে নীল চাঁদের উপাসনায় লিপ্ত হয়। তো এই নীল চাঁদ নাকি ৭৫ বছরে একবার আসে, আর এই দিনে তাদের দেবতার উদ্দেশ্য নাকি তারা নরবলি দিত। আর তাদের এই ধারণা থেকেই অমরত্ব লাভ করে এবং সভ্যতার শুরুতে এই ধর্মাবলম্বীর আচার পালনে অন্যান্য ধর্মের লোকেরা বাধা দেয়। তো অনেকে নীল চাঁদের উপাসনায় মৃত্যুদণ্ড দেওয়া হয়, যেমন এটা খুব গুটি কয়েক জায়গার ঘটনা আর কি। তবু ধারণা হয় যে বর্তমান সময়ে অনেকে এই রীতি পালনে অভ্যস্ত বা অনেকে গোপনভাবে এই রীতি পালন করে। তো তার বউ এসব শোনার পর ভয় পেয়ে যায়। তো ছাদ থেকে, মানে ওই ভাইয়ের বউ ছাদ থেকে তিনি নেমে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং ভাইকেও বলছিল যে চলো আমরা নিচে নেমে যাই। তো ওই চাচাকেও নিয়ে আসে। তো চাচা বলে তোমরা যাও, আমি আসছি। তো তার ভাই তার বউ সহ রুমে চলে যায়। তো ভাই মানে ভাইয়ের আবার খুব স্মোক করার অভ্যাস ছিল, যে ভাইটা আমাদেরকে ঘটনা শেয়ার করেছেন, আশরাফুল ভাই। তো তার এইসব মানে সিগারেটের প্যাকেট নিয়ে তিনি আবারও ছাদে যায়। আর চাচা তখনও ওইখানে ছাদে ছিল, আর ছাদটা ছিল 6 তলায়, আর ছাদের দরজা ছিল খোলা। তিনি দরজার সামনে যেতে দেখলে যে তার মানে সারা শরীর কেঁপে কেঁপে উঠছে আর কি ভাইয়ের। তিনি দেখেন যে চাচা 2 ফুট শূন্যে উপরে উঠে গেছে, তার চোখ দুটো জ্বলজ্বল করছিল, আর সারা শরীরে অসংখ্য উল্কির মতো দাগ। তার দৃষ্টি ছিল উপরের দিকে, আর তিনি একটা বিদঘুটে স্বরে বলতে থাকলো, সেই নীলচাঁদ, আজকেই আমার প্রথম বলি দেব নীলচাঁদের উদ্দেশ্যে। এরপর বিড়বিড় করে কিছু বলতে লাগলো, কিন্তু ভাই কিছু বুঝতে পারলো না। তিনি তারপর মানে হঠাৎ করে তার নিজের জ্ঞান ফিরল, মানে তিনি ধাতস্থ করলেন। তিনি দ্রুত রুমে যে তার বউকে বললেন। সে বলল যে তার বউ বলল যে আমি যখন ওই চাচার গল্প শুনছিলাম, তার চোখগুলা লাল লাল করে আমি ভয় পেয়ে গেছি। ভাই আমি গল্প তো শুনছিলাম, কিন্তু তার চোখ দেখে বেশি ভয় পেয়েছি। তাই আমি আর এক মুহূর্ত দেরি করি না, আমি নিচে নেমে যাই। তো তারা ভয় পেয়ে কি করে, ওই চাচার এই অবস্থা দেখে তারা সাথে সাথে ওই গ্রামের বাড়িতে যাবে। আগের থেকেই ব্যাগ গোছানো ছিল, তারা ব্যাগ মানে ওই কাপড়টা নিয়ে তারা দ্রুতই তাদের শরীরটা বন্ধ করে বাসার থেকে বেরিয়ে পড়ে। তো সেই রাতে তারা এক বন্ধুর বাসায় যেয়ে ওঠে এবং দারোয়ানকে বলে দিয়ে এসেছিল যে সকালের আগে যেন বাসার তালা না খোলা হয়, এবং তারা পরদিন বিকেলে গ্রামের বাড়ি চলে যায়। তো গ্রামের বাড়িতে 10 দিন থাকার পর তারা ঢাকায় ফিরে আসে, কিন্তু ওই বাড়িতে আর মানে ঢাকার ওই বাড়িতে তারা যায় নাই। তো নতুন বাসা ম্যানেজ না হওয়া পর্যন্ত তার বউসহ তারা এক আত্মীয়ের বাড়িতে কিছু সপ্তাহ 2-1 ছিল। এবং তার গ্রামের বাড়িতে যখন তারা গিয়েছিল, টুইস্টটা এখানে, এই মাঝখানে যখন তারা পালিয়ে গ্রামের বাড়ি চলে গিয়েছিল লাস্ট মোমেন্টে, তখন তারা বলেছিল, মানে তার মাকে জিজ্ঞেস করেছিল যে তার ঈদের ছুটিতে যখন বাসায় ব্যাক করে ঈদের দিন, তারা ওই খলিল চাচাকে দেখে বা তার বাসার নিচে। তখন এই ঘটনা ঘটে। তখন তার মা খুব আটকে ওঠে, বলে কি বলস তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোর খলিল চাচা তো গত বছর মারা গেছে। উনি খুব খুব বাজে কালু জাদু করতেন, শেষ বেলা জিনের হাতেই মারা গেছে। তারপর এক হুজুরের শরণাপন্ন হয় এই ভাই। তিনি খুব অবাক হয়ে যায় এবং ওই দিন তার মাথার কাজ করতে থাকে না। তিনি পরে এক হুজুরের কাছে যান। হুজুর বলে যে ব্যাপারটা একটা খারাপ জিন দ্বারা ঘটিত। তো তার বউকে আর তিনি বউকে কিছু আমল দেন, তাকে আর বউকে কিছু আমল দেয়। এরপর থেকে ওই বাসাতে তো তারা ব্যাক করে নাই, পরে মালসাফানা নিয়ে অন্য জায়গায়, তাদের মালপত্র নিয়ে অন্য জায়গায় তারা শিফট করে এবং ভালো আছে। এরপর থেকে এরকম কোনো ঘটনা তাদের সাথে ঘটে নাই, কিন্তু এরকম বদজিন তাদের অ্যাটাক করে বসবে এটা তারা আগে কখনো চিন্তা করে নাই। তো এটা ছিল ঘটনা। আমি বাজি ধরে বলতে পারি এরকম ঘটনা এর আগে কখনো কোথাও প্রচারিত হয়নি। আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আমি শাহরুল ইসলাম, ঢাকা সাভার থেকে বলছি। আমার সাথে বাসায় আমার হোস্টেলে ঘটনা হয়েছে। তো ঘটনায় চলে যায়। প্রথম ঘটনা আমার বাসায়। আমার ঘরের বিবরণ আগে দিয়ে নেই। আগে আমাদের বাড়িটি উপরে টিন শেড আর নিচে ইটের দেয়াল ছিল। তো আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন এই ঘটনা ঘটে। আমাদের বাসায় যেহেতু টিনের, তো তার উপরে হাঁটলে তা টের পাওয়া যায়। তো আমি যে রুমে থাকতাম সেই রুম থেকে সমস্যা শুরু। প্রতিদিন ঠিক রাত 12টার দিকে উপর থেকে হাঁটার শব্দ পেতাম। তো তখন আমার সাথে আমিও আমার এক মামা এক রুমে থাকতাম। তো আমাদের দুজনেরই ঘুমাতে ঘুমাতে প্রায় প্রতিদিনই রাত 12টার উপর বেজে যেত। কিন্তু প্রায় প্রতিদিনই আমরা এর শব্দটা শুনতে পেতাম এবং এটা বেশ স্পষ্ট ছিল, যেন কেউ উপর দিয়ে হেঁটে গেছে। এটা কোনো প্রাণীর শব্দ নয়, মানুষ ধরনের কেউ হবে। সোজা বরাবর টিনের উপর দিয়ে হেঁটে চলে যেত। খুব একটা নজর দিতাম না। আমার মামা যিনি ছিলেন, তিনি ছিলেন একজন মাদ্রাসার ছাত্র। তিনি বিষয়টা যে প্রতিদিন হতো অল্প কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন।
তিনি আমাকে বিষয়টা খুলে বলেননি। তো একদিন খুব ভোরবেলা নামাজ পড়তে যাওয়ার সময় আমার দাদু রাস্তার উপরে ওঠার জন্য আরেকটি রাস্তা দিয়ে যেতে হয়, তা প্রায় 100 মিটার বা তার কম হবে। তা দাদু দেখতে পেলেন আমাদের ছাদ থেকে কিছু একটা সোজা বরাবর হাওয়ায় ভেসে বাগানে ঢুকে পড়ছে। কিন্তু তিনি যেহেতু আল্লাহওয়ালা লোক ছিলেন, তাই তেমন একটা ভয় পাননি। কিন্তু সেটা তিনি আমাদেরকে বলেন, এবং তখনই আমার মামা বলে ওঠে, প্রতিদিনই আমাদের ছাদের উপরে হাঁটার শব্দ পায়, একদম আমাদের রুম সোজা বরাবর। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের কথা হচ্ছে, এই শব্দ শুধু আমরা দুজনে শুনতে পারতাম। তো এভাবেই কাটছিল দিন। হঠাৎ করে কি জানি হলো, মামা এরকম আর থাকবেন না বলে চলে যায় আমাদের বাসা থেকে। তারপর আমিও সেই রুমের একা আর কখনো ছিলাম না। এখন সেই রুমটি খালিই থাকে। তবে এটাই ছিল আমার প্রথম ঘটনা। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া ভাইয়া, নিশ্চয়ই ভালো আছেন বরাবরের মতো। আমি মোহাম্মদ সাকিব আল হাসান আকন্দ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে বলছি। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যায়। ঘটনাটি আমার সঙ্গে ঘটে। দিনটি ছিল চৈত্র মাস, ইংরেজি এপ্রিল মাসের মাঝামাঝি 2018 সাল। ঘটনাটি আমার দাদাবাড়ি কিশোরগঞ্জ জেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নে। আমি তখন বাড়িতে গিয়েছিলাম বেড়াতে। সেদিন রাতের কথা। রাতের বেলা সাধারণত গ্রামাঞ্চলে গরমের সময় বিদ্যুৎ থাকে না, বেশিরভাগ সময়ই। শহরে থাকার কারণে অতটা গরম সহ্য হতো না আমার। তো সেদিনও রাত 10টার দিকে বিদ্যুৎ চলে যায়। বাধ্য হয়ে ঘর থেকে বের হয়ে বারান্দায় গিয়ে বসি। বারান্দার পাশে ছিল কামিনী ফুলের গাছ। গাছে কামিনী ফুল ফুটেছে, তার ঘ্রাণে সারা বাড়ি মম করছে। সাথে ফোন ছিল, তাই ইন্টারনেট অন করে ফেসবুকে ঢুকবো। দেখি নেট স্লো। তো একটু ঢুকেই বের হলাম নেটের জন্য। ঠিক 5-10 মিনিট পর দেখি ওই কামিনী গাছ থেকে ঝমঝম শব্দ শোনা যাচ্ছে, যেন কেউ গাছে উঠলে যেমন শব্দ হয়। তারপর দেখলাম সাদা রঙের একটা বিড়াল। তো ওটাকে পাত্তা দিলাম না। আমার মতো আমি দাঁড়িয়ে আছি। বারবার আমার চোখ যাচ্ছিল কামিনী ফুল গাছের দিকে। হঠাৎ লক্ষ্য করলাম সাদা কোনো একটা অবয়ব হঠাৎ শূন্যে ভাসছে। এটা দেখে আমি এক নজরে তাকিয়েই আছি। আমার হাতে বিদেশি একটা টর্চ লাইট ছিল। সাহস করে সেটা জ্বালিয়ে ধরলাম গাছের ওপর। তখন যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সাদা শাড়ি পরিহিত এক নারী গাছের উপর বসে আছে। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনও আমি টর্চ লাইটটি ধরে আছি। কমপক্ষে 1.5 মিনিট ধরে সেখানে থ হয়ে দাঁড়িয়ে আছি। তখন দেখলাম সে অবয়ব বা সেই সাদা শাড়ি পরিহিত নারীটি আকাশের দিকে উড়ে গেল। সেটা দেখা মাত্রই এক দৌড়ে ঘরের ভিতরে চলে গেলাম। তখন ঘরে দাদি ছিল। দাদি বলল, সাকিব কি হয়েছে, হাঁপাচ্ছ কেন? তখন আমি কিছু বলতে যাব, কিন্তু কোনো কথা বলতে পারছি না। মনে হলো বাক শক্তি হারিয়ে ফেলেছি। প্রায় 10-15 মিনিট পর কথা বলতে পারলাম। তখন সম্পূর্ণ ঘটনা দাদিকে বললাম। দাদি বলল, এই গাছটিতে সমস্যা আছে, প্রায় পরী আসে নাকি। এটা শুনে আমি বললাম, যেটা আমি দেখেছি সেটা কখনোই পরী হতে পারে না। পরদিন মসজিদের খতিব সাহেবের কাছে গেলাম। সম্পর্কে উনি আমার কাকা হন। বিস্তারিত বললাম ওনাকে। উনি বললেন, এটা ছিল কুফরি কালাম করা জিন, যা তোমার জন্য অত্যন্ত বিপজ্জনক। আল্লাহর রহমতে তুমি রক্ষা পেয়েছ। তারপর উনি আরেকজন হুজুরকে ডাকলেন। উনি আবার জিন বা ওসব জিনিস নিয়ে খুব অভিজ্ঞ। ওনাকেও বিস্তারিত সব জানালাম। উনি একটা তাবিজ দিলেন, বললেন, এটা ঘরের বারান্দায় ঝুলিয়ে রেখো। তারপর সেটাই করলাম। পরবর্তীতে আল্লাহ পাকের রহমতে কোনো রকমের কোনো সমস্যা হয়নি। এরাই ছিল আমার জীবনে জিনের মুখোমুখি হওয়া। ধন্যবাদ সবাই। ধন্যবাদ ভাইয়া। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আমি আহমেদ শিপুর, নোয়াখালী থেকে। সর্বপ্রথম যে ঘটনাটি শেয়ার করব তা হচ্ছে আমাদের এলাকার একটা
মেয়েকে নিয়ে। আমি আগে বলে রাখি, আমাদের মসজিদ বাড়ি। গ্রামে মসজিদে সকালবেলা ছোট ছোট বাচ্চাদের কোরআন পড়ানো হয়, আমরা বলি মক্তবে পড়া। তো আমাদের এলাকার একটা মেয়ে প্রতিদিনের ন্যায় মক্তবে পড়তে আসে। আমাদের এলাকায় একটা পুরাতন বাড়ি আছে, ওই বাড়ির চারিদিকে শুধু বাগান আর বাগান। তো ওই মেয়েটি পড়া শেষ করে যাওয়ার সময় বাগানে একটা জলপাই গাছ রয়েছে। মেয়েটি সেই জলপাই গাছে উঠে জলপাই পাড়ার জন্য। জলপাই ঠিকই পারে, কিন্তু বাড়ি নিয়ে যেতে পারেনি, গাছ থেকে পড়ে যায়। তবে মেয়েটির কিছুই হয় না, মানে কোনো কাঁটা ছেঁড়া বা ভাঙা এসব কিছু না। খুবই অবাক হওয়ার মতো বিষয়টা ছিল। সবচেয়ে ভয়ের বিষয়, মেয়েটি যে জলপাইগুলো পেরেছিল সে মাটিতে পড়ার পর জলপাইগুলো আর খুঁজে পায় নাই। এরপর থেকে প্রায় সময় দুপুরবেলা অথবা রাত্রেবেলা মেয়েটি যদি একা ঘুমাতো, মেয়েটিকে তুলে এনে সেই জলপাই গাছের উপর শুইয়ে রেখে দিত কে বা কারা। এটা অনেকদিন ধরেই হচ্ছে। অনেক হুজুর দেখেছে, প্রথম দিকে কোনো কাজ হয়নি, কিন্তু এখন মেয়েটি ভালো আছে। তবে এখনো মাঝে মাঝে ওই জিনিসটা মেয়েটিকে জ্বালাতন করে। এবার আসি দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনাটি ঘটেছে একই জায়গায়, আমাদের এলাকার সেই পুরাতন বাড়ির সামনে। এবং এই ঘটনাটি ঘটে আমাদের মসজিদের ইমাম, মানে আমার চাচাতো ভাই এবং আমার সাথে। তো আগেই বলেছি, আমাদের মসজিদ বাড়ি। তো এই পুরাতন বাড়িটির কারণে রাস্তায় বাতি লাগানো হয়, আমরা বলতাম ল্যাম্প পোস্ট, যাতে মানুষের মসজিদে যেতে সমস্যা না হয়। তো একদিন সন্ধ্যায় আমাদের মসজিদের ইমাম সাহেব মাগরিবের নামাজ শেষ করে যাওয়ার সময় দেখে লাইটটি বন্ধ হয়ে আছে। তো ইমাম সাহেব বাতিটি নিচে গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পর দেখতে পায় লাইটটির লাইন কাটা। ইমাম সাহেব লাইনটি ঠিক করে পুনরায় লাইট জ্বলে ওঠে। এর 1 ঘন্টা পর আমি ওই রাস্তা হয়ে দোকানে যাচ্ছিলাম। আমি দেখি লাইটটি বন্ধ হয়ে আছে। তারপর আমিও খুঁজে দেখি লাইন ছেঁড়া। তারপর আমি লাইন ঠিক করে লাগিয়ে দিই, লাইট আবারও জ্বলে ওঠে। আমি চলে যাই। এরপর ইমাম সাহেব আবার আসেন এশার নামাজের সময় হলে। ঠিক আগের মতো করে ইমাম সাহেব দেখেন লাইটটি বন্ধ হয়ে আছে, তার ছেঁড়া। তিনি আবারও জোড়া লাগিয়ে দেন, লাইটটি আবারও জ্বলে ওঠে। ইমাম সাহেব এশার নামাজ পড়াতে যান। নামাজ শেষে বাসায় যাওয়ার পথে আবারও দেখেন ওই লাইটটি বন্ধ হয়ে আছে। ইমাম সাহেব বিষয়টি বুঝতে পেরে তিনি লাইন আর ঠিক করেন নাই। তারপর আমার চাচাতো ভাই রাত 12টার দিকে দেখে লাইট আবার বন্ধ। তাই সে দেখতে যায়, দেখে সেই তারটি আগের মতো খোলা। সে লাগিয়ে দেয়, লাইট আবার জ্বলে ওঠে। তারপর ফজরের নামাজের সময় আসার পথে সে আবারও লাইট বন্ধ দেখতে পেয়ে বিষয়টি ইমাম সাহেবকে জানায়। পরে ইমাম সাহেবও বললেন একই ঘটনা ওনার সাথেও ঘটেছে, এবং আমি শুনে আমিও বলেছি আমার সাথেও হয়েছে। তারপর ইমাম সাহেব বললেন লাইটটি ওই জায়গা থেকে সরিয়ে ফেলতে হবে। ইমাম সাহেবের কথা মতো সরিয়ে 100 হাত পিছনে আমি লাগিয়ে দিয়েছিলাম। এখন ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নাই। ধন্যবাদ ভাইয়া। ভালো লাগলে আমার ঘটনাটি শেয়ার করবেন। পুরো ঘটনাটি সত্য। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। তো ঘটনার শুরুটা হয় বন্ধুদের সাথে কোনো একটা বাজিকে কেন্দ্র করে। ফয়সাল ভাই আসলে খুব একজন মেধাবী স্টুডেন্ট থাকলেও উনি খুবই দুষ্ট প্রকৃতির একজন স্টুডেন্ট ছিলেন, এবং উনি চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করতেন। তো তাদের যে মেডিকেল কলেজের যেখানে হসপিটালের যে লাশ কাটা ঘরটা, সেটা ছিল হসপিটাল থেকে একটু দূরে, একটু নির্জন একটা জায়গায় ছিল, যেখানে সারাক্ষণ একজন গার্ড থাকতো। শুধু রাত 9টা থেকে 10টা পর্যন্ত সেখানে কোনো গার্ড থাকতো না, কারণ রাতের খাওয়া দাওয়া এবং অন্যান্য কাজকর্মের জন্য এই 1 ঘন্টা সবসময় ফাঁকা থাকতো সেই লাশ কাটা ঘরের জায়গাটা, মানে কোনো গার্ড ওখানে থাকতো না। তো অতিরিক্ত সাহসিকতার পরিচয় দিতে গিয়ে বা দেখাতে গিয়ে, যেটাই হোক, ওরকম টাইমে আসলে স্টুডেন্টদের একটু
মানে অ্যাডভেঞ্চারাস জিনিসপত্র বেশি ভালো লাগে। তো উনি তাদের বন্ধুদের সাথে বাজি ধরেন যে ওখানে ওই লাশ কাটা ঘরে উনি যাবেন, ওখানে তিনি 15 থেকে 20 মিনিট স্টে করবেন এবং পুরোটাই উনি ফোনে ভিডিও ধারণ করে এবং তারপরে ব্যাক করবেন। এবং এটাতে আসলে অন্য আর কখনো এরকম কেউ রাজি হয়নি, কিন্তু ফয়সাল ভাইও ঠিকই রাজি হয়েছিল এবং উনি নিজ থেকেই প্রপোজালটা তাদের ফ্রেন্ডদেরকে দিয়েছিল যে উনি এই কাজটা করবেন। তো যেই কথা সেই কাজ, ফয়সাল ভাই তার সেল ফোনটা নিয়ে রাত ঠিক 9:15 লাশ কাটা ঘরের উদ্দেশ্যে রওনা হন এবং তার প্ল্যান ছিল যে উনি 9:20 ওখানে পৌঁছে যাবেন এবং 9:20 থেকে উনি 9:35 পর্যন্ত ওখানে থাকবেন এবং পুরোটাই সেলফোনে রেকর্ড করবেন। তো লাশ কাটা ঘরটা একটু দূরে হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে ওই মেডিকেল কলেজটার যে লাশ কাটা ঘরটা ছিল সেটা আসলে দূরে হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এটা মানে অনেক বড় ছিল এবং ওখানে প্রায় 10-12টা রুম ছিল যেখানে লাশগুলো ডিসেকশন করা হতো এবং স্টুডেন্টসদের দেখানোর জন্য যে ভিসেরাগুলো আলাদা করে রাখা হতো ওগুলো আলাদা রুম ছিল ওখানে। তো উনি প্রথমে যে ভিসেরার যে রুমগুলা উনি ওগুলো আসলে ঢুকেন এবং কিছু স্ন্যাপ নেন। ওনার মেইন টার্গেট হচ্ছে যেখানে একদম পুরো পোস্টমর্টম করা হয় ওই রুমে যে ওখানে উনি 15 থেকে 20 মিনিট স্টে করবেন। তো ওগুলো যাওয়ার পরে যখন উনি ওই রুমে ওই ভিসেরার যেখানে আলাদা করা হয় ওই রুমগুলোতে যান, মানে যেখানে প্রিজার্ভ করা হয় ভিসেরাগুলো ওই রুমে যান। তো উনি যখনই কয়েকটা যাওয়ার পরে স্ন্যাপ নেন, নিয়ে ফেলেন অলরেডি ওই রুমগুলোর। আর যেই লাশ যেখানে মেইনলি কাটা হতো ওটা ওই রুমটা ছিল একদম সবার কর্নার। তো উনি যখন নিচ্ছিলেন এই স্ন্যাপগুলো মানে প্রায় শেষের দিকে, তখন তিনি একটা অদ্ভুত আওয়াজ পান, মানে একটা গুম গুম আওয়াজ পান। অনেক জোরে জোরে যদি মানে কিছু একটাতে বাড়ি দেয় তাহলে দূর থেকে যে সাউন্ডটা শোনা যাবে ঠিক ওরকম। তো উনি একটু ভয় পান, কারণ হচ্ছে উনি জানতেন যে এই সময়টুকু, এই 9টা থেকে 10টা পর্যন্ত এই সময়টুকুতে এখানে কেউ থাকে না, কেউ না। তো উনি ভয় নিয়েই ওই রুমের উদ্দেশ্যে এগোতে থাকেন এবং উনি যখন ওই রুমের দরজার কাছাকাছি পৌঁছে যান, হ্যাঁ, তো উনি খেয়াল করেন যে শব্দটা করছে না। আর যেহেতু ওখানে পর্যাপ্ত পরিমাণ আলো ছিল সব জায়গাতেই, তো ওনার ভয়টা একটু আসলে কমই ছিল, কিন্তু এরপর ওই আওয়াজটার কারণে একটু উনি বিচলিত হয়ে যান। তো ফয়সাল ভাই একটা ব্যাপারে খেয়াল করেন যে এতক্ষণ উনি যে যতগুলো রুমে ঢুকেছেন সবগুলোরই দরজা আটকানো ছিল বাইরে দিয়ে, মানে লক করা ছিল না কিন্তু আটকানো ছিল। কিন্তু এই দরজাটার ক্ষেত্রে উনি খেয়াল করেন যে এই দরজাটা আসলে মানে একটু খোলা। তো উনি হয়তো ভেবেছেন যে গাড়ি হয়তো খুলে রেখে গিয়েছে। তো উনি কি করেন, ওখানে দাঁড়িয়েই ভিডিও রেকর্ডিংটা চালু করেন এবং উনি চিন্তা করেন যে রেকর্ড করা অবস্থায় উনি দরজায় ঢুকবেন এবং বের হওয়ার পরে একদম রেকর্ড বন্ধ করবেন, কারণ তার কাছে প্রুফ থাকবে তাহলে। তো উনি কি করেন, উনি রেকর্ডিংটা চালু করেই উনি ফোনে হাতে ফোন তার রেকর্ড হচ্ছে এবং উনি দরজাটা এক ধাক্কায় খুলে ফেলেন। এবং খোলার পরে উনি যেটা দেখেন যে একজন বিভৎস চেহারার লোক টেবিলে একটি লাশ পড়ে আছে এবং ওই ডেড বডিটা মানুষের মতো, কিন্তু মাথাটা পুরোটা একটা মাছের মাথার মতো, মানে আমরা কাতল মাছের মাথা যেরকম হয় অনেক বড় রকমের ওরকম। এবং ওই বিভৎস চেহারার ওই জিনিসটা বা যাই হোক তার হাতে একটা চাপাতি ছিল এবং উটি দিয়ে আসলে উনি যে কোপাচ্ছিলেন ওটার আওয়াজটা এতক্ষণ মানে উনি পাচ্ছিলেন ফয়সাল ভাই। তো ফয়সাল ভাইকে দেখে একটা বিদঘুটে হাসি দিয়ে উনি কি করেন, সজোরে একটা ওই মাথায় কোপ দেন এবং ডিস্টেন্সটাও বেশি ছিল না ফয়সাল ভাইয়ের কাছ থেকে। এবং কোপ দেওয়ার পরে উনি মানে ফিল করেন ফয়সাল ভাই যে উনার চেহারায় মানে যে ব্লাডটা ওটা ছিটে এসে পড়েছে। তো এটা দেখার পরে ফয়সাল ভাই হাত থেকে ফোনটা পড়ে যায়, মানে উনি ফোন টোন সব ফেলে দৌড় দেন এবং দৌড় দেওয়ার পরে উনি কি করেন, ভয়ে বমি করে দেন এবং আসলে ওই
তখনই উনি অজ্ঞান হয়ে যান। উনি এরপরে আর কিছু বলতে পারেন না, এবং ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন উনি ডরমেটরি রুম ওনার বেডে শুয়ে আছেন এবং আশেপাশে তার ফ্রেন্ডরা আসলে হাসাহাসি করছে তার সাথে। তো ফয়সাল ভাই একটু অবাক হন এবং উনি তার রিকল করে থাকেন যে কি হয়েছিল, এবং উনি ভয়ে অনেক কান্নাকাটি করেন, মানে উনি ঘামাও করে কেঁদে উনি সবকিছু ভুল থাকেন। তো ওনার ফ্রেন্ডরা তখন আসলে এত কিছু পাত্তা দেয় না। ও ফ্রেন্ডরা বলে যে তোকে আগেই বলছিলাম যে যাইস না, ওইখানে এমনি সবাই ভয় পায়, তুইও ভয় পাইছিস, সেখানে তেমন কিছুই নাই, কিন্তু এটা জায়গাটাই যেরকম ভয়ের, আমি তো না করছিলাম যাইতে, শুধু শুধু বাজি ধরলি, এখন বাজি ধরে কি লাভটা হলো। তো ফয়সাল ভাই আসলে কিছুতেই মানতে পারেন না। উনি তার ফোনের কথা বলেন যে ফোনে সব রেকর্ড করা আছে এবং আমার ফোন হাত থেকে পড়ে গিয়েছিল। বলে তার ফ্রেন্ডরা বলে যে তোমার ফোন আমরা ওখানেই পেয়েছি, এবং আমরা যখন দেখলাম যে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে তুমি আসছো না, তো এরপরে আমরা 7-8 জন মিলে যাই ওখানে গিয়ে তোমাকেও পড়ে থাকতে দেখি, এবং এই ফোনকেও আমরা বুঝতে পারি তুমি ভয় পেয়েছো, এই জন্য আমরা তোমার ফোন নিয়ে এসেছি। এবং এরপর ফয়সাল ভাই ওখানে কোনো রেকর্ডিং খুঁজে পায় না। তো ফয়সাল ভাই আসলে আসলে তো উনিই জানেন যে উনি কি দেখেছেন। উনি আসলে কখনোই মানতে পারছিলেন না, কারণ উনি তখন পুরোটাই সুস্থ মস্তিষ্কে দেখেছেন। কারণ উনি এতটাও ভয় পাননি যে ভয়ের জন্য উল্টাপাল্টা কিছু দেখবেন। হ্যাঁ, ওই জিনিসটা দেখার আগে উনি এতটা ভয় কাজ করছিল না তার মধ্যে। তো এখানে আসলে ঘটনাটা শেষ না। দুঃখজনক বিষয় এটা হচ্ছে যে তো এর কয়েকদিন পরেই ফয়সাল ভাই আসলে হঠাৎ করে ঘুমের মধ্যে একদিন চিৎকার দিয়ে ওঠে, এবং সবাইকে ওনার আশপাশে যারা ছিল তার ফ্রেন্ডরা তারা জিজ্ঞেস করে যে কি প্রবলেম, কি হয়েছে। তো উনি বলেন এখানে কি ভূমিকম্প হয়েছিল। তো ওনার ফ্রেন্ডরা আবার বলে যে কি বলিস উল্টাপাল্টা, বলে যে আমার এরকম মনে হলো ঘুমের মধ্যে যে পুরো রুমটাই কাত হয়ে গিয়ে আবার সোজা হয়ে গেল, আমার ঘুমের মধ্যে এরকম মনে হয়েছে। হ্যাঁ, ওই রুমেই তখন কেউ ছিল না, পাশের রুমে ছিল। তো ওনার চিৎকার শুনে পরে সবাই আসে। তো সবাই বলে না, এটা তোর মনের ভুল, তুই কয়েকদিন আগে ভয় পাইছিস এগুলোর জন্য, এগুলো কোনো কিছুই না, তুই ঘুমা। তো ফয়সাল ভাই আসলে এরপরে কয়েকদিন সেম ড্রিমটা আবার দেখে, যে ওইখানে ওই লাশ কাটা ঘরের যে জিনিসটা দেখেছিল সেটা ঘুমের মধ্যে দেখে, এবং সে হঠাৎ করে রাতের চিৎকার দিয়ে উঠতো এবং উল্টাপাল্টা বলতো। তো সবাই একটু এটা তেমন পাত্তা না দিলেও এটা সবাই একটু বিরক্তি নিয়ে দেখতো জিনিসটা, যে ভয়ের কারণে এরকম করছে এখনো। তো সবাই আসলে একটু বিরক্তি হয়ে গেছিল, কারণ খুব ভালোই ডিস্টার্ব করছিল ফয়সাল ভাই সবাইকে রাতে সবসময়। তো এরপরে কিছু উইয়ার্ড বিহেভিয়ার শুরু করলো ফয়সাল ভাই, যেমন উনি ঠিকমতো ক্লাসে যেত না, খাওয়া দাওয়া করতো না, ঠিকমতো কোনো কাজ করতো না। তো একদিন একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে উনি ক্লাসে যায়নি, ওনার ফ্রেন্ডরা সবাই ক্লাসে। হ্যাঁ, তো ব্রেক টাইমে উনি ওনার ফ্রেন্ডদেরকে ফোন দিয়েছে যে আচ্ছা আমি কি রান্নাঘর সাফ করে দিব। তো ওনার ফ্রেন্ডরা বলছে হ্যাঁ তুই তো রুমে আছিস, ক্লাস আসিস না, আচ্ছা সাফ করে দে। তো রুমে তার ফ্রেন্ডরা ক্লাস শেষে পর রুমে এসে দেখে কি রান্নাঘরে যত জিনিসপত্র ছিল উনি সবকিছু জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছেন, সব যা ছিল। তোমার ফ্রেন্ডরা বলে যে এটা কি করলি। পরে উনি বলে যে তোরাই তো বলছিলি যে সাফ করে দিতে, আমি সাফ করে দিছি। এরকম কিছু উইয়ার্ড বিহেভিয়ার শুরু করে ফয়সাল ভাই। হ্যাঁ, রাতের বেলা একা একা হাসতো, ঘুমের মধ্যে একা কাঁদতো জোরে জোরে, আবার সজাগ হয়ে গেলে উনি সব ঠিক থাকতো। তো সেটা একটা এক্সট্রিম লেভেলের একটু চলে যায়। এটা একদিন আসলে সবাই মিলে তারা হোস্টেলের সব ফ্রেন্ডরা মিলে তারা পিকনিকের আয়োজন করে, যে তারা নিজেরা রান্নাবান্না করে খাবে সবাই মিলে একদিন। তো ফয়সাল ভাইয়ের আবার রান্নার হাত খুব ভালো ছিল। তো উনি নিজেও ইন্টারেস্ট দেখান যে রান্নার দায়িত্বটা আমাকে দে। তো সবাই বলে আচ্ছা ঠিক আছে তুই কর। প্রথমে দিতে না চাইলেও পরে ফয়সাল ভাইয়ের দেখে আগ্রহ দেখে আসলে সবাই বলে যে আচ্ছা তুই কর। তো ফয়সাল ভাই কি করে, ঠিক মতো সুন্দর করে সবকিছু রান্না বান্না করে উনি নিজে একটু খেয়ে নেয়। আর ওনার খুব ঘুম পাচ্ছিল, উনি আসলে রান্না বান্না করে উনি ঘুমোতে চলে যায়। উনি সবাইকে বলে দেয় যে রান্না হয়ে গেছে, তোরা খেয়ে নিস সবাই। তো উনি যে শুয়ে পড়ে, একটু পরেই কয়েকজন ফ্রেন্ড এসে তাকে জোর করে উঠায় এবং খুব রাগের সুরে তার সাথে কথা বলতে থাকে। এবং ফয়সাল ভাই আসলে
আশ্চর্য হয়ে যায় যে এরকম কেন করছে। বলে তুই এটা কি করছিস? বলে আমি কি করছি মানে? বলে যে আমরা সবাই খাইতে গেছি, দেখি তুই ভাতের মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে রাখছিস। মানে উনি মরিচের গুঁড়ো এতই দিয়েছেন ভাতের মধ্যে, আর তরকারির মধ্যে, তরকারি তো দিয়েছেনি, তরকারিতে মরিচের গুঁড়ো ছাড়া উনি কিছুই দেয়নি, আর ভাতের মধ্যে উনি মরিচের গুঁড়ো দিয়েছেন। মানে এই কতগুলো উইয়ার্ড বিহেভিয়ার ওনার মধ্যে শুরু হয়। তো এই সকল কিছুর পরে আসলে এক্সট্রিম লেভেলে সবকিছু চলে যাওয়ার পরে তার ফ্যামিলিতে জানানো হয়, এবং তার ফ্যামিলি আসলে তাদেরকে ফ্যামিলি মেম্বার্স যায় হসপিটালে এবং তাকে ডক্টর দেখায়, কোনো অ্যাবনর্মালিটি খুঁজে পায় না। এবং তার ফ্যামিলি মেম্বার্স যখন জানতে পারে সবকিছু এরকম, সব ফুল স্টোরি জানতে পারে, তখন আসলে তাকে আর মেডিকেল কলেজে রাখার সিদ্ধান্ত নেয় না তার ফ্যামিলি। এবং ওই বছরই তাকে এর কয়েকদিন পরেই নিয়ে আসে তার বাসায়। এবং মজার ব্যাপার হচ্ছে যে তার বাড়িতে এসে যাওয়ার পর এরকম আর কোনো কিছু এরকম সিমটম দেখা যায়নি ফয়সাল ভাইয়ের মধ্যে। কিন্তু তার জীবন থেকে তো 3টা বছর চলেই গেল, সো কিছু এটার ব্যাপারে আর কিছুই করার ছিল না তার। তো এই ছিল আমার স্টোরি আজকে বাবু ভাই। বাবু ভাই, এবং বাবু ভাই আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি ভূত FM এবং আসসালামু আলাইকুম। আমি আহমেদ বাবু। বলে রাখলাম যে আমি অনেকগুলো মর্গের কাহিনী পেয়েছি এবং আমি সেগুলো শেয়ার করবো আপনাদের কাছে একটার পর একটা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা খুলনাতে ঘটে গিয়েছে, আর্লি 60s এর ঘটনা। তো যার সাথে ঘটেছে ধরি তার নাম আনিস সাহেব। তো আনিস সাহেব ফুলতলার একজন খুব পরিচিত একজন মানুষ ছিলেন বিভিন্ন কারণগুলোর মধ্যে একটা হচ্ছে উনি সেই গ্রামেরই একটা স্কুলে টিচিং প্রফেশনে ছিলেন, এবং সেই স্কুলের সাথে একটা মসজিদ ছিল, সেই মসজিদে সে হচ্ছে ইমামতি করতেন। সাথে সাথে তিনি বিভিন্ন রকম কাজ করতেন, যেরকম মাঝে মাঝে তিনি নামাজ আজান দিতেন, আবার মাঝে মাঝে সে মাদ্রাসাতে বাচ্চাদেরকে কোরআন শরীফের মানে শিক্ষা দিতেন। আবার অনেক সময় দেখা যেত যে উনি জানাজার বিভিন্ন কাজ করতেন, মানে মানুষের দাফনের কাজ করতেন, জানাজা পড়াতেন। এবং তার কাছে মানুষ বিভিন্ন রকম জিন বা উনি একটা সময় মানে এরকম মানুষের জিনের সমস্যা থেকেও মানুষকে আর কি হেল্প করতেন বিভিন্ন তাবিজ দিয়ে, বা মানুষের উপর যদি মানে জাদু টোনা বা এরকম কিছু করা হতো সেগুলোর কিওর দিতেন। তো সেই আনিস সাহেবকে এলাকার সবাই আনিস মাস্টার নামে চিনেন, এবং অনেকে মানে তার কাছে মানে এলাকাতে সে খুবই পরিচিত। কেউ না কেউ কোনো না কোনো কারণে তার সাথে কোনো মানে দরকারে তার সাথে আর কি যোগাযোগ করতে হতো, আইদার স্কুলের বা মাদ্রাসার, অথবা বিভিন্ন মানে ধর্মীয় মিলাদ মাহফিল, কোরবানি, মানে এজন্য তিনি হচ্ছে এলাকাতে খুব পরিচিত একজন মানুষ ছিলেন। তো এই আনিস সাহেব একদিন রাতে ঘুমিয়ে আছে, তো উনি স্বপ্ন দেখেন যে ওনার মেয়ে প্রচন্ড জ্বর আসছে এবং খুবই খারাপ অবস্থা। তো সেই স্বপ্ন দেখে উনি উঠে যায়, এবং উনি তখন হঠাৎ মনে হয় যে ওনার মেয়ে আজকে বাসাতে নাই, সে গেছে তার নানু বাসাতে। তো আনিস সাহেব এই স্বপ্ন দেখে উনি নিজেকে আসলে সামলাতে পারে না, এবং তার মনে হতে থাকে যে এই স্বপ্নটা সত্যি। এরকম মনে হয় জন্য উনি হচ্ছে ঘুম থেকে উঠে যায় এবং উনি জামা কাপড় পরা শুরু করে। তো ওনার ওয়াইফ এই ব্যাপারটা দেখে উনি হচ্ছে ওনাকে জিজ্ঞাসা করে যে তুমি এত রাতে কোথায় যাচ্ছ? তো আনিস সাহেব বলে যে আমি নামাজ পড়তে যাচ্ছি, ফজরের সময় হয়ে গেছে। তো আসলে তখন তো মানে এটা 1960s এর ঘটনা। তো 1960তে কিন্তু ঘড়ি মানে মোবাইল ফোন টোন তো ছিলই না, ঘড়িটাও কিন্তু গ্রামের দিকের মানুষের কাছে অ্যাভেলেবল ছিল না। তো ওনারা কিছুটা সবসময় আন্দাজ করে আর কি নামাজের সময়টা স্পেশালি ফজরটা তারা বুঝতো, সেভাবেই তারা উঠতো এবং একটা অভ্যাসের ব্যাপার। তো আনিস সাহেব যদিও বলল ওনার বউকে যে আমি নামাজের জন্য যাচ্ছি, ওনার ওয়াইফ ব্যাপারটা আসলে বিশ্বাস করে না, কারণ ওনার বাইরে দেখে মনে হয় যে এখন মানে খুব করে হলেও 2টার বেশি বাজে না। তো সে ওনার মানে হাজবেন্ডকে
থামাতে চেষ্টা করে, কিন্তু ওনার হাজবেন্ড আসলে কিছুটা রাগী মানুষ ছিলেন, তো ওনাকে খুব একটা ঘাটায় না। তো উনি বের হয়ে আসে, আনিস সাহেব বের হয়ে আসে। তো বের হয়ে আসার পরে ওনার হচ্ছে একটা আর কি উঠান পড়ে, এবং উঠানের পরে একটা বিশাল মাঠ পড়ে। তো সেই মাঠের সাথে একটা রেল লাইন চলে গেছে। তো একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আনিস সাহেব সেই রেল লাইন ধরেই আর কি হাঁটা শুরু করে। তো হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে উনি দেখে যে ওনার থেকে 10 হাতের মতো একটা দূরে দুজন খুব লম্বা আকৃতির এবং খুব কালো একটা মানে আলখেল্লার মতো পড়া দুজন বসে আছে, এবং দুজন খুব লম্বা, মানে তারা বসে আছে এমন ভাবে মনে হচ্ছে যে মানে একটা স্বাভাবিক মানুষ যদি দাঁড়িয়ে থাকে যেরকম অবস্থা হবে, অনেকটা দেখে মনে হচ্ছে যে তারা বসে সেরকম মানে হাইটের। তো আনিস সাহেব আরেকটু আগাতে যায়, এবং তখন সে খেয়াল করে যে এই দুইটা জিনিস তাদের পা দিয়ে আর কি রাস্তাটা বন্ধ করে রাখছে, মানে পা দুইটা ভাঁজ করে, এবং দুজন দুজনের পায়ের সাথে একজন আরেকজনের পা লাগায় রাখছে, যাতে সেই যে রেল লাইনের রাস্তাটা বন্ধ হয়ে যায়। তো উনি ব্যাপারটা দেখে খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে উনি আসলে আনিস সাহেব যেহেতু জিনদের সাথে ওনার বিভিন্ন রকমের কাজে উনি আর কি মানে সে ইনভলভড ছিল, যেহেতু উনি মসজিদে ইমামতি করত, উনি অনেক সময় জিনে ধরা মানুষদেরকে বিভিন্ন ভাবে হেল্প করত। তারপরে উনি অনেক সময় মানুষের উপর যদি খারাপ আর কি ব্ল্যাক ম্যাজিক করা হতো তাদেরকেও কিউর করত। তো তার কাছে কিছুটা আর কি মানে আইডিয়া আছে যে তারা মানে সে বুঝতে পারে যে এরা ভালো না। তো উনি যেটা করে, উনি ভাবে যে এখন আমি যদি উল্টো দিকে দৌড় দিয়ে চলে আসি, যেটা হবে সেই দুইটা জিনিস ওনাকে পিছন থেকে অ্যাটাক করবে, এবং উনি যদি বের হয়ে মানে উনি যে রেল লাইন থেকে বের হয়ে অন্য দিক দিয়ে যাবে সেই অবস্থাটা নেই, কারণ এক সাইডে হচ্ছে জঙ্গল এবং আরেক সাইডে একটা খাল, মানে উনি হচ্ছে ওই জায়গাটা কিছুটা মানে আটকে গেছে, এবং জিন দুইটাও এমন একটা জায়গায় আর কি মানে তাকে কি বলবো অ্যাটাক করছে যে জায়গাটা থেকে আসলে অন্য কোনো রাস্তায় বা অন্য কোনো ভাবে নিজেকে বাঁচানোর কোনো উপায় নাই, আইদার তাকে সামনে এগোতে হবে অথবা পিছনে দৌড় দিতে হবে। তো সে কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু তারপরেও উনি আল্লাহকে স্মরণ করে এবং আয়াতুল কুরসি পড়তে থাকে। তো যখন সে বিভিন্ন রকম সূরা পড়তে থাকে এবং বিভিন্ন রকম আর কি আয়াতুল কুরসি পড়তে থাকে, তো আয়াতুল কুরসি পড়তে পড়তে উনি দেখে একটা জিনিস, যে ওই দুইটা জিনিস যে পা দিয়ে রাস্তাটা আটকে রেখেছিল, তারা দুজন তাদের পাটা আস্তে করে নিজেদের দিকে নিয়ে নেয় এবং তাকে চলে যাওয়ার একটা রাস্তা দেয়। তো উনি হচ্ছে এত বেশি ভয় পেয়ে যায় যে উনি আর ডানে বামে কোনোভাবে কোনো কিছু না তাকিয়ে একদম উনি সোজা তাকিয়ে সেম ভাবে আয়াতুল কুরসি পড়তে থাকে, এবং একদম সেই যে হাঁটা শুরু করে সে একদম তার ওই মেয়ের ওইখানে আসা পর্যন্ত, উনি সেই বাসা মানে তার শ্বশুরবাড়ি আসা পর্যন্ত তিনি ক্রমাগত আয়াতুল কুরসি পড়তে পড়তে চলে আসে। তো আসার পরে উনি হচ্ছে ততক্ষণে কিছুটা ওনার ভয় কেটে যায়, এবং উনি দেখে উনি এত রাতে আসলে উনি যখন আসে তখন দেখে যে তার আর কি শ্বশুর বাড়ি একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার একটা অবস্থা। মানে সে যখন নক করে তখন তারা খুব অবাক হয়ে যায় যে এত রাতে কেন মানে উনি আসছে। তারপরে উনি বলে যে আমি আসলে আমার ভাল লাগতেছিল না। তো মানে খুব আশ্চর্যজনক ব্যাপার সেটা হচ্ছে উনি যে দেখে যে ওনার মেয়ের আসলে উনি যা দেখছে স্বপ্নে ঠিক সেই অবস্থাতে, এবং তার খুব জ্বর আসছে। তো সে মেয়ের সাথে সময় থাকে, এবং অনেকটা সময় থাকার পরে সে সবার সাথে জামাতে নামাজটা পড়ে, ফজরের আজান দেয়, নামাজটা পড়ে, এবং নামাজটা পড়ে কিছুটা নাস্তা খেয়ে উনি হচ্ছে সেই রাস্তাটা দিয়ে ব্যাক করে আসে। কারণ যেহেতু এখন আলো হয়ে গেছে ওনার আর ওই ব্যাপার মানে ওই ভয়টা নাই, কারণ সে বুঝতে পারছে যে তার কিছুটা মানে যে ভয়টা ছিল সেটা চলে গেছে। তো উনি সেই রাস্তা দিয়ে আবার ব্যাক করে। তো ঠিক যে জায়গাটাতে ওনার সাথে ইনসিডেন্টটা ঘটেছিল, উনি যখন ওই জায়গাটাতে আসে উনি দূর থেকে দেখে একটা কিছু মাটিতে পড়ে আছে। তো
তো উনি আরো কিছুটা আগে দেখে যে একটা মানুষ, সেই মানুষটা আর কি সেই রেল লাইনের উপরই পড়ে আছে এবং তার মাথা থেকে ব্লিডিং হচ্ছে। তো সে আসলে সে ঠিক রেল লাইনের উপরে ছিল না, উনি কিছুটা ওই যে বললাম যে জঙ্গলটার মতো ছিল। তো রেল লাইন থেকে জঙ্গলটা ঠিক মাঝখানে একটা মানে একটু কিছুটা জায়গা ছিল, একটা জংলা একটা ব্যাপার ছিল, ওই জায়গাটাতে সে পড়ে আছে। তো এই ব্যাপারটা দেখে উনি তাড়াতাড়ি করে মানুষজন জড়ো করে ডেকে এবং তাকে হসপিটালাইজড করা হয়, সেই লোকটাকে আর কি। তো উনি সেন্স থাকে না এবং পরবর্তীতে দেখা যায় যে 1-2 দিনও তার সেন্স আসে না, 2 দিন পরে সেন্স আসে এবং তখন আনিস সাহেবের কাছে এই ব্যাপারটা মানে উনি শুনে যে তার সেই পেশেন্ট যাকে সে হসপিটালে ভর্তি করে আসছিল তার আর কি সেন্স আসছে। তো উনি কিছুটা নিজের দায়িত্ব থেকে উনি তার সাথে দেখা করতে চায়। তো দেখা করার বিভিন্ন কথাবার্তা ওনার হঠাৎ বলে যে ভাই আপনার কি হয়েছিল, আপনি কি অসুস্থ ছিলেন, এরকম মানে আপনাকে এইভাবে পাওয়া হয়েছে। তো তখন সেই লোকটা ওনাকে বলে যে ভাই মানে ওনার সাথেও ঠিক সেই ঘটনাটাই ঘটে যে আনিস সাহেব যেই 2জন জিনকে দেখতে পারে ওই লোকটা সেই 2জন জিনকেই আর কি দেখে, কিন্তু উনি এত বেশি ভয় পেয়ে যায় যে উনি মানে উল্টা দিকে রাস্তায় মানে উনি ঘুরে প্রচন্ড জোরে দৌড় দিয়ে চলে যেতে নেয়। তো উনি যখন দৌড় দিয়ে চলে আসতে নেয় তখন সেই দুইটা উনি নাকি মানে উনি বুঝতে পারে যে কেউ কোনো কিছু যদি উড়ে এসে ওনাকে নিয়ে মানে ওনাকে জাপটে ধরে আর কি ফেলে দেয়। তো দুইটা ভারী কিছু যদি কেউ ঝাপটে ধরে ফেলে দেয় তো উনি প্রচন্ড জোরে মাথায় আঘাত পায়, সেই কারণে ওই যে রেল লাইনের যে পাতটা থাকে সেটার সাথে হচ্ছে ওনার মাথায় লাগে এবং সেই ওটার কারণে সে হচ্ছে পাথরে ঘষাকে তার অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং ওই পাতের সাথে যে মানে এটা খায় সেটার কারণে তার মাথা ফেটে যায়। এবং উনি নাকি যখন মানে একবার নাকি একটু খালি দেখে যে খুব বিভৎস চেহারার কোনো কিছু ওনার উপর আর কি জাপটে ধরছে। তো এই ব্যাপারটা যখন হয় উনি বুঝতে পারে যে খুব মানে ভারী দুইটা জিনিস ওনাকে ধরে আছে, যেটার কারণে সে মুভ করতে পারে না এবং প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু ঠিক আল্লাহর অশেষ রহমতে উনি যেটা হয় যে একটা সময় আজান শুনতে পারে। তো আজান যখন শুনে উনি নাকি টের পায় যে ওনাকে ছেঁচড়ায় কিছুটা জঙ্গলের মানে ওই রেল লাইনের সাথে ঘষে ঘষে ওনাকে কিছুটা সরায় ফেলা হয় এবং একটা টাইমে উনি মানে টের পায় যে ওনার বডি কিছুটা হালকা হয়ে আসতেছে এবং তার নাকি কিছু পড়ার মনে নাই। তো এরপরে আর কি আনিস সাহেব ওনাকে মানে বেশ কিছুক্ষণ পরে এটার সাথে তার মানে ফজরের আজান তো 4-5টার দিকে দেয়, তো তার 1-1.5 ঘন্টা পরে আনিস সাহেব ওনাকে ওই অবস্থায় পায় এবং হসপিটালাইজড করে। তো এই ঘটনাটা আনিস সাহেবের সাথে ঘটে যায়, যেহেতু আনিস সাহেব একজন মানুষের যার সাথে বিভিন্ন ভাবে উনি মানে জিনদের সাথে তার বিভিন্ন ঘটনা রয়েছে। আমি অবশ্যই আরো কিছু ঘটনা চেষ্টা করব আনিস সাহেবের আরো কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করার। আনিস সাহেবের বাসার সাথে একটা মাঠ ছিল, যে মাঠে ওনার সাথে সবসময় একটা জিনিস ঘটতো। উনি বিভিন্ন সময় দেখা যেত যে মসজিদ বা দোয়ার কোনো অনুষ্ঠানের পর ওনার যদি রাত হতো, কোনো কারণে রাতের বেলা যদি উনি বাসায় ফিরতো, তো সেই মাঠে উনি নাকি মাঝে মাঝে হঠাৎ করে মানে খুব মানে বাতাস বা ঘোড়ার একটা যে আওয়াজ, খুব মনে হতো যে মানে একটা সিনেমাতে দেখা যায় না যে কোনো একটা যুদ্ধে গেলে যে কখনো যখন মানে অ্যাটাক করে প্রচুর ঘোড়ার একটা আওয়াজ, অনেকগুলা ঘোড়া মানে আসতেছে দৌড়ায় দৌড়ে, এরকম একটা আওয়াজ উনি শুনতো। এবং উনি যদি আশেপাশে তাকাতো মানে অনেক সময় একটা ঘোড়া দেখতো যেটার মাথা ছিল না। তো আনিস সাহেবের সাথে এরকম অসংখ্য ঘটনা রয়েছে, ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন ঘটনা রয়েছে। আমি অবশ্যই আরো কিছু ঘটনা কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আপনাদেরকে ঈদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি। আপনারা সবাই চেষ্টা করবেন বাসায় থাকার, সুস্থ থাকার, আর সাবধানে থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হচ্ছেন আফনান ভাই, তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। তো
একবার কি হয় যে রাত্রেবেলা খাবার খাচ্ছিলেন ওনার স্ত্রী ওনার কন্যাদের সাথে। তো ওই সময়ে ওই ওনার স্ত্রী বলে ওঠেন যে তার বাড়ির দিকে, মানে এই হুজুরের শ্বশুর বাড়ির এলাকায় একজন লোক খবর পাঠিয়েছেন অন্য একজন লোক মারফত, ওনার বাসায় ভয়ানক কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। তো কি সমস্যা এই বিষয়ে আসলে ওনার স্ত্রী খুব বেশি ভালো জানেন না, তবে এতটুকু বলেন যে এই সমস্যার সমাধানে এই মাজেদ হুজুরের সাহায্য চেয়েছেন, এতটুকু বলেন, কিন্তু বেশি কিছু ওনার স্ত্রী বলতে পারেননি। তো এইগুলো নিয়ে হালকা কথা হয় আর কি, যেহেতু বেশি কিছু জানেন না এই বিষয়ের বিস্তারিত আলোচনাও ওনারা নিজেদের মধ্যে করতে পারেন নাই। তো এরকম বেশ কয়েকদিন চলে যায়, 4-5 দিন চলে যায়। এরপরে একটা লোক ওনাদের বাড়িতে আসে। ওই লোককে ওই মাজেদ হুজুরের স্ত্রী চিনে ফেলেন, কারণ মাজেদ হুজুরের স্ত্রীর যে বাড়িটা ওনার বাবার বাড়ি, সেই বাড়িরই একজন প্রতিবেশী আর কি, মানে আর একটা পাশের সাইডে আর একটা বাড়ি আর কি। তো ওই লোকটাকে উনি চেনেন। উনি লোকটা আসলে মানুষ হিসাবে বেশি ভালো না খারাপও না, মানে মধ্যম পন্থা অবলম্বনকারী একজন ব্যক্তি হিসাবে আর কি উনি চেনেন আর কি। তো এতদিন পরে এখানে আসছেন, আসার পরে ওনাদের তরফ থেকে যতটুকু সমাদর করার দরকার ওনারা সেটা করেছেন। তখন ওই লোকটি বলেন যে তোমার হাজবেন্ড কোথায়, তার সাথে আমার জরুরি কথা আছে। তখন বলেন যে সে তো আসবে একটু পরেই, চাইলে আপনি আমাকেও বলতে পারেন। তখন উনি মাজেদ হুজুর স্ত্রীকে বলেন যে আমার ছেলের সাথে বেশ কিছুদিন ধরে খুব ভয়ানক কিছু ঘটনা ঘটছে, এই কারণে আমার ছেলে নিজেই সুইসাইড করতে চায়, আত্মহত্যা করে নিজেকে শেষ করে ফেলতে চায়। ধারালো কোন একটা অস্ত্র নিয়ে সারাক্ষণ দৌড়াতে থাকে, যে এখনই নিজেকে শেষ করে ফেলবে, গলা কেটে ফেলবে, হাত পা কেটে ফেলবে, অসহ্য যন্ত্রণা হয় তার শরীরে। আর রাতে দিনে কোনো খাবার খেলে কোনো খাবার সে পেটে রাখতে পারে না, সাথে সাথে রক্ত বমি করে সে সেটা বের করে ফেলে। আর সারাক্ষণ তার মধ্যে একটা গোঙানি ভাব আসতে থাকে, সারাক্ষণ গোঙাতে থাকে যন্ত্রণাতে। আর তার চোখ দিয়ে অনবরত পানি ঝরতে থাকে, সারাক্ষণ সে 2 হাতে চোখটা ধরে থাকে। আর সারাক্ষণ এই চোখ দিয়ে পানি বের হওয়ার কারণে মাঝে মাঝে সে কি করে, নিজের হাতে তার চোখ দুটি উপড়ে ফেলতে চায়। এমন একটা অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে সে জীবনযাপন করছে। একবার কি হলো, সে নাকি নিজের 2 হাতের এই শাহাদাত আঙ্গুলি, এই 2 আঙ্গুলি বা এই 2 আঙ্গুল দিয়ে তার নিজের চোখের মধ্যে ঢুকিয়ে দিতে গিয়েছিল, যে চোখটাই উপরে বের করে ফেলবে। চোখের মধ্যে এমন যন্ত্রণা হচ্ছে, এটা সে আর সহ্য করতে পারছে না। তো অনেক কষ্টে নাকি ওনারা এটা থামিয়েছিলেন, এবং এমন ভাবে থামিয়েছিলেন যে আর 1 সেকেন্ড দেরি হলেই হয়তোবা ওই ছেলেটার 2 নখ আর নিজের চোখের মধ্যে ঢুকে যেত। কতটুকু অসহ্য যন্ত্রণা হলে কোনো মানুষ এই কাজটি করতে পারে। তো এই বিষয়গুলো বলেন। তখন এই মাজেদ হুজুরের স্ত্রী সব কথাই শুনছিলেন। তখন ওনাকে বাসায় বসতে বলেন, এত দূর থেকে আসছেন, ওনার প্রতিবেশী, মানে বাবার বাড়ির প্রতিবেশী, ছোটবেলা থেকে ওনাকে দেখেছেন। কিন্তু ওই লোকটি বেশিক্ষণ বসতে চাইলেন না, বললেন যে না, আমার আসলে বিশ্রাম করার মতো সময় নাই, আমাকে চলে যেতে হবে, কারণ বাসায় না থাকলে আবার কখন কোন ঝামেলা হঠাৎ করে হয়ে যায় আমি বলতে পারি না। তুমি তোমার হাজবেন্ডকে বিষয়গুলো বলো, যেন উনি এটা সমাধানের জন্য চেষ্টা করেন, আল্লাহ ওনার মঙ্গল করবেন। যেহেতু পরিবারের এই ধরনের একটা ঝামেলার কথা উনি বলেন, এই কারণে মাজেদ হুজুরের স্ত্রী ওনাকে আর বেশিক্ষণ আটকে রাখেন নাই, চলে যেতে যাচ্ছেন। তো ওই সময় তো আজকের মতো এত যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয় নাই, বেশ কষ্ট করে আসা যাওয়া, বাস ছিল ঠিক আছে, কিন্তু এত সুন্দর রাস্তাঘাট তো ছিল না, বেশ কষ্ট করে যেতে হতো ওই সময়, দিনাজপুর থেকে নীলফামারী যাবে। তো যাই হোক, উনি চলে যান। তো ওই দিন আবার হুজুর কোনো কারণে বাসায় আসেন অনেক দেরি করে, একবারে এশার নামাজ পড়িয়ে উনি এসেছিলেন। তো রাত্রে খাবার শেষ করে হুজুর ঘুমানোর প্রস্তুতি নিলেন। তার কাছে মনে হলো তার পুরো শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, সারাদিন পরিশ্রম করেছেন, অন্যান্য কাজে, মসজিদের কাজে কয়েকটা জায়গায় গিয়েছিলেন আর কি, এই কারণে উনি চিন্তা করেছেন যে শরীরটা বেশি দুর্বল হয়ে গেছে। তো ওনার স্ত্রী যে ওনাকে কিছু বলবেন, তো এই বলার আগেই আসলে উনি ঘুমিয়ে যান। তখন তবে হালকা কিছু আসলে উনি মানে কথা বলতে বলতে তো ঘুমিয়ে গিয়েছিলেন, কিছুটা কথা ওনার কানের মধ্যে গিয়েছিল আর কি, এরপরে উনি ঘুমিয়ে যান। তো হুজুর স্ত্রী দেখেন যে হুজুর সাধারণত এত মানে দ্রুত ঘুমিয়ে যান না, কিন্তু ওই রাত্রে উনি খুব দ্রুত ঘুমিয়ে গেলেন, মানে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গেলেন। আর উনি কিন্তু নাক ডাকেন না, কিন্তু এত বেশি মাত্রায় নাক ডাকা শুরু করলেন। তো অদ্ভুত ব্যাপার যে এত বছরের সংসার জীবনে কখনো ঘুমের ঘরে তাকে নাক ডাকতে শোনেন নাই, আর এরকম বেহুশের মতো ঘুমাতেও দেখেন নাই। তো উনি ঘুমাচ্ছেন, হয়তো উনি ভেবেছেন যে অনেক পরিশ্রম করেছেন আর কি, এই জন্য এরকমটা হয়েছে। তো উনি ভোরবেলা ফজরের নামাজ পড়ানোর জন্য ওঠেন যথারীতি, সেখানে আর কোনো সমস্যা হয়নি, টাইমলি উনি উঠে গেছেন আর কি। তো ঘুম থেকে ওঠার পর উনি নামাজ পড়িয়ে বাসায় আসেন। বাসায় আসার পর ওনার স্ত্রীকে অদ্ভুত একটা কথা বলেন। তো
আবার স্ত্রীও একটা কথা বলেন যেটা উভয়ই শুনে বেশ অবাক হয়ে যান। স্ত্রী বলেন যে আপনি রাত্রেবেলা এভাবে ঘুমালেন, সারা রাত্রে একবারও জাগলেন না, সাধারণত রাত্রেবেলা তো একবার হলো জাগেন, আপনাকে একটা জরুরি কথা বললাম, ফ্রিজটা শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন। তখন বললেন, হুজুর বলে ওঠেন আর কি, যে কি বলো, আমি রাত্রেবেলা একবার উঠিনি, আমি তো রাত্রেবেলা উঠছিলাম, তুমি যে কথাটা বলছো এই কথাটার কিছুটা আমি শুনছিলামও, কিন্তু পরে দেখলাম তুমি ঘুমাচ্ছ, এই জন্য তোমাকে আমি ডাকি নাই। আমি উঠে চলে যাই, আমার যে বন্ধু জিনেরা আছে এর সাথে আমি কথা বলি, এই বিষয়টা নিয়ে কি তুমি বলতে চাচ্ছিলে। ওরা তো এই বিষয়ে যতটুকু আমি শুনেছি ওদেরকে বলার পরে ওরা কিছু তথ্য বলার চেষ্টা করলো। তো এরপরে খুব বেশি এই বিষয়টা নিয়ে আগাতে পারি নাই। এরপর আমি আবার এসে শুয়ে পড়ি, তখন এসে দেখি তুমিও ঘুমাচ্ছ। আর শুয়ে পড়ার পর একটা অদ্ভুত স্বপ্ন আমি দেখি। স্বপ্নে কালো রঙের একটা বিশাল আকৃতির শেয়াল আসে এবং দেখি এই শেয়ালটা আমার উপর খুবই ক্ষিপ্ত। শেয়ালটার চোখগুলো যেন জলজল করছিল। শেয়ালটার মুখের দুই পাশে উপর এবং নিচের পাটিতে দুটো করে 4টি দাঁত ছিল। এগুলো খুবই ধারালো এবং লম্বা ছিল। মনে হলো যেন নিচের পাটির দাঁত উপরে ওর যে দুটো চোখ রয়েছে সেই চোখের সাথে লেগে যাচ্ছে, এত বড় দাঁত নিচের পাটি, আবার উপরের পাটির যে দুটো দাঁত সেটাও অনেকটা নিচে নেমে এসেছে। আগে কখনো এই ধরনের ভয়ানক স্বপ্ন আমি দেখি নাই। আর ওই শেয়ালের মুখ থেকে অঝোরে লালা পড়ছিল। পায়ের নখগুলো এতটাই ধারালো ছিল যে এই নখগুলোর রং কিন্তু কালো, তারপরও সেটা চকচক চকচক করছিল। এই শেয়ালটা আমাকে নাম ধরে ডাকে, বলে, এই মাজেদ, খবরদার, তুই যে কাজটি করতে চাচ্ছিস এটা কিন্তু করবি না। ওই ছেলের কোনো উপকার তুই করতে যাবি না। আর এই ছেলের উপকার করতে গেলে তোকেও ওই ছেলের মতো জীবিত অবস্থায় আমি তোকে জাহান্নামের শাস্তি দেব। আর আমি কে এই বিষয়টা আমি তোকে বলবো না। তোর কাছে যারা আসে তাদের কাছ থেকেই আমার পরিচয়টা জেনে নিবি। আর তোর কাছে যারা আসে এরা আমার কাছে কতটুকু তুচ্ছ এটা ওরাই তোকে বলবে, আমি কিছু বলবো না। মনে রাখবি, আমি কাউকে দ্বিতীয়বার স্বপ্নে এসে বা অন্য কোনোভাবে সতর্ক করি না, আমি একবারই করি। এটাই তোর জন্য প্রথম, এটাই তোর জন্য শেষ সতর্কবাণী। এটা বলে নাকি ওই শেয়ালটা চলে যায়। এরপরে কিন্তু বলে যে এই স্বপ্ন দেখার পর যে ঘুম ভেঙে যাবে এমনটা হয়নি। মাজেদ হুজুর এরপরে ঘুমিয়েই ছিলেন আর কি। উনি যথারীতি ওই ফজরের নামাজের আগ দিয়ে ঘুম থেকে উঠে পড়েন। এখন মাজেদ হুজুর বলেন যে উনি ঘুম থেকে উঠেছেন, পানি খেয়েছেন, জিনদের সাথে কথা বলেছেন, আবার এসে শুয়ে পড়েছেন। অথচ তার স্ত্রী বলছেন যে সারা রাত উনি নাক ডাকানোর শব্দে ঘুমাতেই পারেননি। অথচ মাজেদ হুজুর বলছেন যে উনি জিনদের সাথে কথা বলে এসে দেখেন যে ওনার স্ত্রী ঘুমাচ্ছে, এমনকি উনি যখন উঠেছেন তখন ওনার স্ত্রী ঘুমাচ্ছেন। এই বিষয়টা খুবই একটা রহস্যজনক ব্যাপার হয়ে রয়ে যায়। এখন ব্যাপারটা হলো যে ওই স্বপ্নটা দেখেছিলাম তো পরে, জিনদের সাথে কথা বলে আসার পরে। জিনরা তো ওই সময় ভালো কিছু আসলে কিছু বলতে পারে নাই। পরের দিন যখন হুজুর তার বন্ধু জিনদেরকে ডাকেন যে উনি এরকম একটা স্বপ্ন দেখেছেন আর তোমরাও কতটুকু তথ্য নিয়েছো যতটুকু বলতে পেরেছিলাম, তখন জিনেরা যেই কথা বলে তা শুনে মাজেদ হুজুর তো অবাক হনই, ওই জিনগুলো খুব ভয় পেতে থাকে যে তার সম্পর্কে তথ্য দিতে গিয়ে। ওরা জানায় যে এই যে জিনটা, এই জিনটা সাধারণ কোনো জিন নয়। হ্যাঁ, তার বয়স অনেক, কিন্তু অনেক বয়স্ক বহু জিন রয়েছে, অনেক শক্তিশালী জিন রয়েছে, কিন্তু এই জিনটা এরকম যে এর নাম শুনলেই বহু শক্তিশালী, তন্ত্রবিদ্যায় পারদর্শী অনেক জিনেরাই নাম শুনেই তার বশ্যতা স্বীকার করে নেয়, তার কাছেও যেতে হয় না বা তারও কাছে আসতে হয় না। এমন ভয়ানক এই জিনটা। এই ইফরিত সম্প্রদায়ের একটা জিন। আর এই জিনটি সুলাইমান আলাইহিসসালামের যুগের জিন বা তারও আগের জিন। সুলাইমান আলাইহিসসালামের সময় বিভিন্ন যে জাদুবিদ্যাগুলো ছিল, যে জিনেরা, শক্তিশালী জিনেরা জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন, এই জিনটা তাদের সর্দারদের মধ্যে একজন। তাহলে বোঝাই যাচ্ছে সে কতটা শক্তিশালী। এবং সবচাইতে ভয়ানক ব্যাপার হচ্ছে যে পবিত্র কোরআনের এই রুকিয়া সংক্রান্ত যে আয়াতগুলো রয়েছে, যেগুলো দিয়ে সাধারণত প্রায় সব রাকিরাই বা হুজুররাই ট্রিটমেন্ট করে থাকেন, এই আয়াতগুলো নাকি যদি তার সামনে পড়া যায় তার উপর কোনো প্রভাব বিস্তার করে না। হুজুর এটা শুনে অবাক হন যে কি বলো তোমরা, পবিত্র কোরআনের আয়াত, বিশেষ করে রুকিয়া সংক্রান্ত আয়াত তার উপর প্রভাব বিস্তার করে না? তখন ওই জিনেরা বলেন হ্যাঁ করে, তবে পবিত্র কোরআনের 2 থেকে 3টা আয়াত আছে। এই আয়াতগুলো এই রুকিয়া সংক্রান্ত আয়াত না, শুধু ওই আয়াতগুলোই তার উপর প্রভাব বিস্তার করে, এছাড়া তার উপর অন্য কোনো আয়াত প্রভাব বিস্তার করে না। কিন্তু ওই আয়াত যে কোনগুলো এইটা আমরা জানি না, এবং আমরা
কেন, আমাদের আরো পূর্বপুরুষরা জানার চেষ্টা করেছে, কিন্তু আসলে কোনটা পড়লে তার উপর প্রভাব বিস্তার করে এইটা জানা যায়নি। কারণ হচ্ছে যে কোনটা পড়লে প্রভাব বিস্তার করবে এটা তো পরীক্ষা নিরীক্ষা করে দেখার প্রয়োজন। এটা তো কেউ পরীক্ষা নিরীক্ষা করার সময়, সুযোগ বা সাহসী কেউ পায় নেই। আর সে তো সাধারণত মানুষের কাছে খুব কম আসে। তার কাজ হলো জিনদেরকে নিয়ে, জিনদের সর্দারদেরকে নিয়ে, জিনদের রাজাদেরকে নিয়ে, কারণ এরা তার কাছে গিয়ে সাহায্য চায়। মানুষের কাছে সে খুব কম আসে। আর কোনো মানুষ যদি তার কাছে সাহায্য চায়, সেই মানুষকে অনেক বড় কিছু ত্যাগ করতে হবে, অনেক বড় সাধনা করতে হবে। কিন্তু সবচাইতে অদ্ভুত যে ব্যাপারটা, এটা জিনদের কাছেও লাগে এবং মাজেদ হুজুরের কাছেও লাগে, যে এই সব তথ্য যদি এরকমই হয়, তাহলে এই জিনটাই কেন এই গ্রামের একটা ছেলের উপর এরকম অত্যাচার করছে, কি সে কারণ? তো হুজুর এগুলো জানার চেষ্টা তো করবেনই, জিনরাও এসে তথ্য দিবেন, কিন্তু জিনেরা একটা বিষয় সাফ সাফ বলে দেন যে হুজুর, আপনি ওই ছেলেটাকে কোনো উপকার করতে যাবেন না। এতে করে আপনার বিপদ হবে, আমাদেরও বিপদ হবে। হতে পারে আমরা কেউই বাঁচবো না আপনার সাথে সম্পর্ক থাকার কারণে। আবার এমনও হতে পারে আপনিও বাঁচবেন না, আমরাও বাঁচবো না, আপনাদের পরিবার কেউ বাঁচবে না, ছেলেটাও বাঁচবে না। এই জন্য ওকে ওর কর্মফল পেতে দেন। ওকে ওর কর্মফল পেতে দেন মানে এই বিষয়টা যখন বলে, তখন ওই জিনেরা বলে এই ছেলেটা অত্যন্ত দুষ্টু প্রকৃতির একটা ছেলে, এবং এই ছেলেটা 8-10টা সাধারণ ছেলের মতো দুষ্টু না। এ প্রচন্ড মাত্রার দুষ্টু তো ছিলই, অত্যাচারীও ছিল, এবং সেই সাথে কিছুটা তন্ত্রমন্ত্র জানা একটা ছেলে। অল্প বয়সেই সে কিছু কিছু তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা সে আয়ত্ত করেছিল। আর এটা করে সে যেটা করত, মানুষকে অল্প সময়ের জন্য বশ করে তাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতো, এবং এটা করে সে মজা নিত, আশেপাশের লোকজনের মজা পেত। বন্ধু বান্ধবদের মধ্যে কাউকে হঠাৎ করে সে বশ করে পানির মধ্যে নামিয়ে সমানে ডুবতে আছে, অথবা গাছে উঠিয়ে দিয়েছে, অথচ অত বড় গাছে সে কখনো ওঠে নাই, গাছে উঠতে সে যদিও সে জানে। তো এই ধরনের মজা সে করত। আর এটা করতে করতে এটা তার একটা নেশা হয়ে গিয়েছিল, যাকে তাকে সে চ্যালেঞ্জ করে বসতো। কারণ সাধারণ মানুষ তারা তো আর এই সমস্ত তন্ত্রমন্ত্র জাদু জানে না। আর এটা করে সে গ্রামের মধ্যে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিল। সবাই তাকে দেখে ভয় পেত, সে কিছু বললেই মানুষ মানতে বাধ্য হতো, কারণ হচ্ছে ও যদি কোনো ক্ষতি করে জাদু টাদু করে। এই জন্য তার বাবা মার কাছে অসংখ্যবার নালিশ দেয়া হয়েছে, কিন্তু তার বাবা সবসময়, তার একটা মাত্রই ছেলে তো, অন্য কোনো ছেলে মেয়ে নাই, অঢেল সম্পত্তি, আর এই ছেলের দোষগুলো সে কখনোই আমলে আনে নাই। সব মানুষদেরকে বলতো তোমার কি ক্ষতি হয়েছে, আমি ক্ষতিপূরণ দিচ্ছি, ও বাচ্চা মানুষ, বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো উনি অন্যদেরকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করলেও কিছু কিছু ক্ষতি এমন ছিল মানুষ রাগ করে সেই ক্ষতিপূরণ নিত না, কারণ একজনের সম্মান চলে গেছে। এখন ভরা মজলিসে বা হাটের মধ্যে তাকে অপমান করেছে তার ছেলে, এখন তাকে যদি তার বাবা 10-20 হাজার টাকা দিতে চায়, তাহলে কি তিনি তার সম্মান ফেরত পাবেন? এটা তো টাকা দিয়ে সমস্যার সমাধান হবে না। কারণ গরু মেরে ফেলেছে, ছাগল মেরে ফেলেছে, বাড়িঘর ভেঙে ফেলেছে, সেটা টাকা দিয়ে সমাধানযোগ্য, কিন্তু সম্মানটা নষ্ট করে। আর এই সম্মান নষ্ট করার এই নেশাটাই ওই ছেলেটার মধ্যে পেয়ে বসে। এর মধ্যে যিনারা আরো তথ্য নিয়ে মাজেদ হুজুরকে জানায়, সেটা হলো যে এই যে ছেলেটা কিছুদিন আগে কয়েকটা ভয়ানক কাজ করেছে, যেটা ওর সব অপকর্মকে ছাপিয়ে যায়। প্রথমত, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে ছেলেটি শুয়ে ঘুমাচ্ছিল, বাড়িতে অন্য কোনো লোকজন ছিল না। একজন বৃদ্ধ ভিক্ষুক আসে। ওই ভিক্ষুকটা ওই গ্রামে হরহামেশাই ভিক্ষা করতে আসতো, গ্রামের মানুষজন তাকে চেনে, তার বাড়িটারি কোথায়। তো হয় কি, ওই ভিক্ষুকটা এসে সাধারণত যেই বাড়িতে যেত সব বাড়ি থেকে ভিক্ষা দিত। কখনো বেশি মানে বাড়িতে লোকজন না থাকলে একটু ডাকাডাকি বেশি করতে হতো, কিন্তু মানুষজন তাকে খালি হাতে ফেরত দিত না, অনেকদিন পর পর আসতো আর কি। আর তেনা পরিচিত ভিক্ষুক, যেহেতু সব বাড়ি থেকে ভিক্ষা পেয়ে উনি অভ্যস্ত, আর অনেকদিন পর পর আসেন। তো উনি কি করেছেন, এই ছেলেটার বাড়িতে এসে ওই দুপুরবেলা জোরে জোরে ডাকাডাকি করছেন। তখন ওই ছেলেটা তো ঘুমানো অবস্থায় আছে, আর বাড়িতে ওই সময় ভিক্ষা দেওয়ার মতো লোক ছিল না। ওই ডাকাডাকিতে ওই ছেলেটার ঘুম ভেঙে যায়। সে রাগ করে বাইরে এসে দেখে ভিক্ষুক দাঁড়িয়েছে বাইরে। সে কোনো কথাবার্তা না বলেই ওই বৃদ্ধ লোকটিকে গালিগালাজ করে প্রচন্ড জোরে হাত দিয়ে একটা ধাক্কা দিয়ে উঠোনে ফেলে দেয়। এই ধাক্কা দিয়ে ফেলার পর ওই লোকটি কোমরে ব্যথা পেলেও হাড়গোড় ভাঙে নাই বা শরীরে কোনো ক্ষত হয় নাই, কিন্তু সমস্যা যেটা হয়, হঠাৎ করে পড়ে যাওয়ার কারণে ওই বৃদ্ধ লোকটির হার্ট অ্যাটাক হয়, এবং হার্ট অ্যাটাকে উনি মারা যান। যখন এই ঘটনা ঘটে, তখন তো আসলে ভর দুপুরবেলা গ্রামের লোকজন সবাই অধিকাংশ মাঠে কাজ করছে। এখন এই ভিক্ষুকটা তো মারা গেছে, আর ভিক্ষুকটাকে তো অনেকেই চেনে গ্রামের লোকজন। এখন এই বিষয়টা কিভাবে ধামাচাপা দেবে? তো ওই ছেলেটা তার বাবাকে দ্রুত খবর দেয়। বাবা এসে ছেলেকে বকাঝকা করলেও ততক্ষণে কিন্তু গ্রামের লোকজন চলে এসেছে যে ভিক্ষুকটা মারা গেছে, কারণ একটু আগে আরেকটা বাড়িতে ভিক্ষা করে এসেছে, এই বাড়িতে সে মারা গেল কেন? তখন ওই লোকটা বলে আসলে উনি তো বয়স হয়ে গেছিল, এই জন্যই সে
হয়তো বা মারা গিয়েছে, আর গরমও পড়েছে, আর গরমে তো হিট স্ট্রোক হতেই পারে। তো এইভাবেই বিষয়টা ধামাচাপা দিয়ে দেন। আর উনি ভিক্ষুক মানুষ, ওনার পক্ষে কথা বলার মতো বা এই বিষয়টা নিয়ে তদন্ত করার মতো ও সময় তো আসলে আশেপাশে কেউ ছিল না, যার কারণে সবাই বিষয়টাকে স্বাভাবিক মৃত্যু হিসাবে নিলেও বিষয়টা স্বাভাবিক ছিল না। ওই ছেলের কারণেই ওই ভিক্ষুকের মৃত্যু হয়েছিল। এক কথায় আলাদা ঘরে দুলাল বলতে যেটা বোঝায় আর কি। হেন কোনো অপকর্ম নাই যেটা সে করতো না। একবার কি হলো, বন্ধু বান্ধব মিলে তারা পিকনিক করার সিদ্ধান্ত নেয়। কোনো এক রাতে তারা এক বাড়ি থেকে একটি ছাগল নিয়ে আসার সময় ওই বাড়ির বৃদ্ধ এক মহিলা দেখে ফেলে। যখন বৃদ্ধ মহিলা বলতেছে, এই আমি কিন্তু যদি চিনতে পারছি, সকালবেলা দাঁড়া, আমি বিচার বসাবো তোদেরকে নিয়ে। তখন ওই ছেলেটা কি করেছে, ওই ছাগল জবাই করার জন্য আগে থেকে তারা চাকু নিয়ে এসেছিল। ওই ছেলেটা ওই বৃদ্ধার কাছে গিয়ে সজোরে গলায় একটা আঘাত করে, যাতে করে ওই বৃদ্ধা ওইখানেই মারা যায়। কিন্তু এই হত্যাকাণ্ডের কোনো সাক্ষী ছিল না, যার কারণে কে মারলো, কি হলো, কেউ কিছু বলতে পারে না। পুলিশ এসেও এর কোনো সুরাহা করতে পারে না। চিন্তা করেছিল হয়তো বাড়িতে চোর ডাকাত এসেছিল, উনি চিৎকার করেছিল, তো চোর ডাকাত তাকে হত্যা করে তার বাড়ির অন্য কোনো মালামাল নিতে পারে নাই, যেহেতু মেরে ফেলছে তাকে, দ্রুত ওখান থেকে পালিয়ে যায়। বিষয়টা এভাবেই আর কি চলে আসে আর কি, যেহেতু কোনো প্রমাণ ছিল না। এরপরে ওই ছেলেটা আর একটা ভয়ানক কাজ করে, সেটা হলো ওই গ্রামেরই একজন হিন্দু পুরোহিতের একটা মেয়েকে সে পছন্দ করে বসে। তো মেয়েটিকে সে পছন্দ করে, এই কথাটা মেয়েটিকে জানানোর পর মেয়েটা তো অস্বীকৃতি জানায়। তখন ওই মেয়েটা বলে যে আমি তো পুরোহিতের মেয়ে, আমাদের বিষয়গুলো আলাদা। আর ওই ছেলেটাও ওই মেয়েটাকে মিথ্যা পরিচয় দেয়। মেয়েটা কিন্তু আগে তাকে দেখেনি, গ্রামের একদম সাইডে হয়, মেয়েটা আসলে তাকে কখনো ওইভাবে দেখেনি। মেয়েটা বাড়ি থেকে কম বের হতো আর কি, শুধুমাত্র ওই লেখাপড়া পারপাস, স্কুলে যাওয়া ছাড়া। আর এই সুযোগটাই এই ছেলেটা নেয়, সে নিজেকে হিন্দু বলে পরিচয় দেয়, যাতে করে ওই মেয়েটার কাছে তার গ্রহণযোগ্যতাটা বৃদ্ধি পায়। কারণ মুসলিম ছেলে হলে তো ধর্মের কারণে মেয়েটা তাকে একসেপ্ট করবে না। তো যখন মেয়েটা তার হিন্দু পরিচয় জানার পর স্বাভাবিকভাবে মেয়েটা একটু তার প্রতি সিম্প্যাথি দেখায়। এভাবে কয়েকদিন যায়, কথাবার্তা হয়। তো মেয়েটিকে একটা জায়গায় দেখা করতে বলে। এদিকে কি হয়েছে যে ওই মেয়েটি ওই ছেলের সাথে কথা বলেছে, এটা তার বান্ধবীদের মধ্যে কেউ কেউ দেখেছে। তো বান্ধবীদের মধ্যে কেউ কেউ বলেছে, আরে এই ছেলেটা তো মুসলিম, আর এ তো খুবই দুষ্টু প্রকৃতির একটা ছেলে। তখন ওই মেয়েটা চিন্তা করে এই ছেলেটা আমাকে মিথ্যা বললো। আর ওদিকে কি হয়েছে, ওই মেয়েটাকে একটা জায়গায় ডেকেছিল, একটা নির্জন জায়গায় ডেকেছিল তার সাথে কথা বলার জন্য। তো মেয়েটাও তো ক্ষোভে মানে ফুঁসছিল যে সে আমার সাথে এরকম একটা মিথ্যাচার করলো। তো মেয়েটিও তার সাথে দেখা করতে যায়। মেয়েটি তার সাথে দেখা করতে গেলে তখন বলে যে তুই প্রতারক, তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস, তুই তোর ধর্ম পরিচয় গোপন করছিস, সেটা খুব বড় একটা অন্যায়। যেই মানুষ কোনো একটা মানুষকে পাওয়ার জন্য তার ধর্ম পরিচয় গোপন করতে পারে, তার মতো খারাপ মানুষ আর হয় না। তো ওই মেয়েটা যখন তাকে এইভাবে বকাঝকা করছিল, ও তো খুব রেগে যায়। আর রাগে সে কি করেছে, ওই মেয়েটিকে গলা টিপে ওইখানে হত্যা করেছে। এখন রাগের মাথায় হত্যা করে ফেলেছে, এখন লাশটাকে তো ধামাচাপা দিতে হবে। তখন কি হয়েছে, সে বন্ধু বান্ধবদের খবর দেয়, বস্তায় করে কোনো একটা ডোবার মধ্যে ওই মেয়েটার লাশটা রেখে দেয়। আর একটা ব্যাপার ওর জানা ছিল, এটা অত্যন্ত ভয়ানক একটা ব্যাপার, সেটা হলো ও এমন কিছু কাজ করত, সামনে থাকা মানুষজনও নাকি সেই বিষয়টা সহজে দেখতে পেত না। মানে উপস্থিত কোনো একটা জিনিস গোপন করার যে একটা জাদুবিদ্যা, এটা সে আয়ত্ত করেছিল। অথচ তার বয়স কম, সে কার কাছ থেকে কিভাবে কি করেছে এটা খুব বেশি জানা যায় নাই। তো এখন ও যে অপকর্মগুলো করে এর অধিকাংশেরই কোনো সাক্ষী পাওয়া যায় না তার এই জাদুবিদ্যা প্রয়োগের কারণে। এদিকে ওই মেয়েটির পুরোহিত বাবা পুরো এলাকা তন্ন তন্ন করে খোঁজে, তার মেয়েকে খুঁজে পায় না। তার বান্ধবীদের কাছে খবর নেয়, বান্ধবীরা তো জানে না সে আসলে কোথায় গেছে। তো 3 দিন পর, এই 3 দিনের মাথায় কোন একটা নর্দমা থেকে বস্তায় ভেসে ওঠা একটা লাশ আবিষ্কার করে এলাকাবাসীরা। তো ওই লাশ যখন ভেসে ওঠে তখন এলাকায় হইচই পড়ে যায়, এবং ওটা একটা নারীর লাশ এটা তো বোঝা যায়। এদিকে পুরোহিত যখন শোনে একটা মেয়ের লাশ পাওয়া গেছে, সেটার কাছে গিয়ে সে শনাক্ত করে তার পোশাক দেখে। কারণ 3 দিনে কিন্তু এই পানির মধ্যে ডুবে থাকার কারণে শরীরের চেহারা বা অনেক কিছু বিকৃত হয়ে গেছে আর কি, কিন্তু পোশাক দেখে চিনে ফেলে যে এটা তো আমার মেয়ের লাশ। প্রচন্ড আর্তনাদ করে কান্নাকাটি করতে থাকে, কারণ ওই পুরোহিতের স্ত্রী মারা গিয়েছিল, একটা মাত্রই মেয়ে ছিল। এই মেয়েটাকে সে বড় করার জন্য সে পরবর্তী তার বিয়েও করে নাই, অথচ তার এই মেয়েটাকে এইভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, এটা উনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না, এবং কোনো বাবা এটা মেনে নেওয়া বা মেনে নেবেন না, এটা কারোর পক্ষে মেনে নেওয়া সম্ভব না। উনি অঝরে কান্নাকাটি করতে থাকেন, কে এই কাজটা করলো, অনেকের কাছে জিজ্ঞেস করেন, কিন্তু কেউ এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারে না। এদিকে উনি যে কাজটি করেন সেটা হলো, উনি তো পুরোহিত টুকটাক
ওনার ধর্মের জিনদের সাথে যোগাযোগ রাখতেন, বা মন্দিরে যে জিনরা আসতো, মন্দিরের পাহারাদার যে জিনরা ছিল, মাঝে মাঝে তাদের সাথে রাতের বেলা কখনো কখনো দেখা হতো। তবে ওই রকম ভাবে কথা হতো না, মানে জিনেরা জিনেদের মতো থাকতো, কালে ভদ্রে দেখা হতো। তো দেখা হলে উনি নমস্কার দিতেন, জিনেরাও নমস্কার দিত, শুধু এতটুকুই। তো ওনার মেয়ের মৃত্যুর পরে এক অমাবস্যা রাত্রে উনি এই মন্দিরে কান্নাকাটি করতে থাকেন যে তোমরা আশেপাশে যারা আসো তোমরা একটু এসে আমার সাথে দেখা দাও। আজ আমি খুবই অসহায়, কেউ কোনো কিছু বলতে পারে না, কেউ কোনো তথ্য দিতে পারে না, আমার এই আদরের মেয়েটাকে কে মারলো। এতদিন আমি এখানে পুরোহিতের দায়িত্ব পালন করছি, তোমরাও মন্দির পাহারা দাও, কখনো কখনো তোমাদের সাথে দেখা হয়, আজকে আমার সাথে তোমাদের মানে চেহারা যেটা সশরীরে এসে আমার সাথে দেখা দাও, আমাকে বলো। ওই অবস্থাতে বেশ কয়েকটা জিন নাকি সশরীরে ওই পুরোহিতের সামনে এসেছিল এবং এসে সব কথা খুলে বলে যে কি কি হয়েছে। কিন্তু ও এমন একটা জাদু জানতো যার ফলে উপস্থিত আশেপাশের মানুষ এবং জিন হঠাৎ করে কোনো কিছু দেখতো না। আর মন্দিরে থাকা জিনেরা ওরা মন্দিরের বাইরে বের হয় না, যার কারণে ওই মেয়ে কোথায় গেছে না গেছে তার পাহারা দেওয়ার দায়িত্ব তাদের ছিল না। যার কারণে তারা পরবর্তীতে একটা তথ্য নিয়েছে যে এইটা হয়েছে, এবং এই তথ্য নেওয়ার জন্য তাদেরকে বেশ বেগ পেতে হয়েছে, কারণ কেউ যদি কোনো কিছু না দেখে বলতে তো পারে না। যাই হোক, এই পুরোহিত নাকি তখন এই কথা শোনার পর পরদিন পুরো গ্রামে ঘুরেছে আর সবাইকে বলেছে যে আমার মেয়েকে যে হত্যা করেছে তার খুব খারাপ পরিণতি হবে। কে হত্যা করেছে এটা তো আমি জানি না, কিন্তু যারা হত্যা করেছে এবং যারা সহযোগিতা করেছে প্রত্যেকেই এর ফল ভোগ করবে। এরপরে ওই মন্দিরের যে কমিটি, মন্দিরের কমিটির কাছে ওই পুরোহিত জানিয়ে দেন উনি এই এলাকায় থাকবেন না, উনি চলে যাবেন, কারণ ওনার মেয়ের স্মৃতি এলাকার প্রত্যেকটা জায়গায় রয়েছে, উনি এই কষ্ট সহ্য করতে পারছেন না। তো পুরোহিতের মনের এই অবস্থা দেখে মন্দির কর্তৃপক্ষ তাকে অব্যাহতি দেয়। এরপরে পুরোহিত যে কোথায় চলে যান এটা আর জানা যায় না। তো এই সবকিছু মাজেদ হুজুর তার জিনদের কাছ থেকে শুনেছেন যে এই ছেলেটা এই ঘটনা ঘটিয়েছে। তো মাজেদ হুজুর ভাবতে লাগলেন যে এই জিনটার ভেতরে আসলে এমন কি আছে যে জিনটা এই ছেলেটাকে শাস্তি দিচ্ছে, অথচ তার বিষয়ে সবাই মানা করে। আর জিন শাস্তি দেবে কেন? কারো পাপের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন, জিনকে কে দায়িত্ব দিল শাস্তি দেয়ার? তো মাজেদ হুজুরের কাছে থাকা ওই জিনগুলো কিন্তু শক্তিশালী, কিন্তু এই জিনের কথা শুনতেই এই জিনগুলো এত ভয় পাচ্ছে কেন? এর পিছনে রহস্যটা কি? আর কি এমন রহস্য যে কোরআনের রুকিয়া সংক্রান্ত আয়াতেও তাকে ধরাশায়ী করা যাবে না? উনি খুব চিন্তিত হয়ে পড়েন। মাজেদ হুজুর রাতে তাহাজ্জুদের নামাজ শেষ করে মসজিদে একা একা বসেন, আবারও তার সকল জিনদেরকে ডাকলেন। এবারও জিনগুলো তাকে আবারও সতর্ক করলেন যে কাল সকালে আপনার বাসায় একজন লোক আসতে পারে, আপনি তাকে সরাসরি না করে দিবেন, কোনো ইনিয়ে বিনিয়ে না করবেন, একদম সরাসরি না, আপনি তার কোনো উপকার করতে পারবেন না। আর যদি আপনি উপকার করতে চান আপনি একা যাবেন, আপনি আমাদেরকে আপনার পাশে পাবেন না, কারণ আমরা আমাদের প্রাণটাকে বিপন্ন করব ভালো মানুষের জন্য, কোনো খারাপ মানুষের জন্য আমরা আমাদের প্রাণকে কেন বিপন্ন করব? মাজেদ হুজুর কিছুক্ষণ চুপ করে রইলেন। উনি তার জিনদেরকে পাল্টা প্রশ্ন করলেন যে মানুষকে শাস্তি দেওয়ার অধিকার কি জিনদের আছে? তখন সেই জিনরা বলে যে না, এই অধিকার নাই। কিন্তু এই যে ব্যাপারটা হয়েছে এই ব্যাপারটা অত্যন্ত জটিল। তখন জিনেরা আরো যে তথ্য নিয়েছিল সেই তথ্যগুলো এরা বলতে থাকে যে যখন পুরোহিত তার গ্রাম ছেড়ে চলে যায়, তো সে একটা জঙ্গলের দিকে চলে যায়, সে কিছু যজ্ঞ জানতো। এই যজ্ঞের মাধ্যমে তার পাশে থাকা যে জিনেরা ছিল এই জিনদেরকে হাজির করে এবং ওই জিনদের কাছে পরামর্শ নেয় যে এরকম এরকম আমি তো মন্দিরের পুরোহিত, আমার মেয়েটাকে হত্যা করেছে, কিন্তু আমি আমার মেয়ের হত্যার শাস্তি দেওয়ার জন্য যা করা প্রয়োজন আমি সেটাই করব, এখন আমাকে কি করতে হবে তোমরা পরামর্শ দাও। তখন ওই জিনেরা পরামর্শ দেয় যে আপনাকে প্রথমে আপনার নিজ ধর্ম ত্যাগ করতে হবে, অর্থাৎ আপনাকে এমন একটা কাজ করতে হবে যে কোনো ধর্মের গণ্ডির মধ্যে থেকে সেই কাজটা করা যায় না, সেটা হলো তন্ত্র সাধনা করতে হবে এবং আপনাকে আপনার হিন্দু ধর্ম ত্যাগ করতে হবে, আপনি নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী থাকতে পারবেন না। তখন ওই জিনেরা বলে যে একটা পদ্ধতি রয়েছে, এই পদ্ধতি করে আপনি একটা জিনকে যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনার এই প্রতিশোধ নেয়ার জন্য সে একাই যথেষ্ট, তবে তাকে আপনার জীবনের সবচাইতে সুন্দর জিনিসটি এবং সবচাইতে আপন জিনিসটি তাকে দিয়ে দিতে হবে, সে এটাই চায়, আর কিছু সে চায় না।
যদি তাকে আপনি সন্তুষ্ট করে হাজির করাতে পারেন। এরপর ওই পুরোহিত সেটাই করেন। চিন্তা করেন যে আমার স্ত্রী মারা গেছেন, আমার আদরের মেয়েটাকেও মেরে ফেলেছে, তো আমার আর জীবনের কি আছে, আমি আর কয়দিন বাঁচবো, এই দুষ্টু লোকদের শায়েস্তা আমি করেই ছাড়বো। এরপর নাকি ওই জিনদের দেয়া পরামর্শ অনুযায়ী উনি 3 বছর 9 মাস উনি সাধনা করেছিলেন। এই 3 বছর 9 মাস টানা সাধনার পর তার তন্ত্র সাধনায় খুশি হয়ে তার সামনে হাজির হয় এই সুলাইমান আলাইহিস সালাম বা তারও আগের যুগের একজন ভয়ঙ্কর ইফরিত জিন। এই অন্যান্য ইফরিত জিন যারা অনেক শক্তিশালী, নিজেদেরকে অনেক শক্তিশালী ভাবে, ইফরিত জিনদের সর্দার, এরাও তার থেকে বয়সে অনেক কম। আর সে ওই জিনটাই কালো জাদুতে এতটাই পারদর্শী যে তার ছায়া দেখলেই বশ্যতা স্বীকার করে নেবে, নাম শুনলেই বশ্যতা স্বীকার করে নেবে। ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনেরা, মানে এমন পর্যায়ের জিন। তো এই দীর্ঘ সময় সাধনার পর পুরোহিত সেই জিনের দেখা পায়। তো পুরোহিত সেই জিনটাকে বলে যে আমি আমার সবচেয়ে প্রিয় জিনিসটা তোমাকে উৎসর্গ করে দিব, কিন্তু তুমি কি চাও বলো। তখন ওই জিনটা বলে যে তোমার প্রিয় জিনিস বলতে এখন আর কিছু নাই, তোমার সবাই পৃথিবী থেকে চলে গেছে, তুমি আর কি দিবা বলো। আর যেই জিনিসটা আমি তোমার কাছ থেকে পরে নিতাম সেই জিনিসটা কি তুমি আগে দিতে পারবা? বলে কি সেটা? বলে এটা তুমি নিজেকে আমার সামনে বলি দিবা। তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার অনুগত কোনো সর্দার না, কোনো রাজা না, কোনো সৈনিক না, কোনো জল্লাদ না, আমি নিজে শাস্তি দেব তাকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা একটি শ্মশান কেন্দ্রিক ঘটনা এবং অ্যাম্বুলেন্স কেন্দ্রিক। অ্যাম্বুলেন্সের সঙ্গে অ্যাম্বুলেন্স ড্রাইভারের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। ড্রাইভারের নাম ছিল রহিম। উনি মোটামুটি মধ্যবয়স্কের একজন ব্যক্তি। তিনি নতুন করে আসলে নোয়াখালীতে আসেন, নোয়াখালী সদর হাসপাতালে, এবং সেখানকার একটি ঘটনা আজকে আমি শেয়ার করবো রাসেল ভাই। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটা ছিল 2008 সালে জুন মাসের 15 তারিখের দিকে ঘটনা। এটা রাত তখন প্রায় 1টা বাজে। রাসেল ভাই, আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব এটা একটি বাস্তব ঘটনা। আর এই ঘটনা ঘটে যায় আমারই দূর সম্পর্কের একজন চাচার সঙ্গে, এবং আমি এটা তার মুখ থেকে শোনার পর এটা আমাদের পুরো গ্রাম এই ঘটনাটা জানে, এবং জানার পর প্রত্যেকটা আমাদের গ্রামে যদি সত্যতা যাচাই করতে চান, আমাদের গ্রামে আসলে পুরো ঘটনাটা আপনি জানতে পারবেন। সবাই একই ঘটনা বলবে, কেননা এটা আমরা বাস্তবভাবে আমরা জানি এই ঘটনাটা। সেদিন রাত তখন প্রায় ছিল 1টার দিকে। তো চাচা বলছিলেন যে খুব ঘন কুয়াশায় ঢাকা চারপাশ ছিল, রাস্তা একদম সেদিন পুরো একদম ফাঁকা ছিল। শুধু তিনি বলছেন যে বাবা, ওখানে যদি একটা পাতা যদি রাস্তায় পড়ে, সেই পাতাটারও শব্দ কানে আসে। তো উনি খেয়াল করছেন যে একটাই শব্দ আসতেছে অনেক দূর থেকে, কুকুরের ডাকা আর মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ এরকম হচ্ছে। তো শহরের হাসপাতাল থেকে একটি পুরনো অ্যাম্বুলেন্স বের হলো গ্রামের দিকে। ভিতরে একজন মৃতদেহ সাদা কাপড়ে মোড়ানো। এখন সেই গাড়ির ড্রাইভার ছিল আমাদের ড্রাইভার রহিম চাচা। সারাদিন ডিউটি করে সে ক্লান্ত, তার সঙ্গে আর কেউ নেই। তো মাঝপথে হঠাৎ হয় কি যে গুগল ম্যাপ তার কাজ করা বন্ধ করে দেয়। উনি কিন্তু ম্যাক্সিমাম টাইম এই গুগল ম্যাপ ধরেই তিনি বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন জায়গায় লাশ পৌঁছায় দেন, মৃতদেহ পৌঁছায় দেন, এটা তার কাজ, তিনি এটা করেন। আর রাস্তা অচেনা হয়ে যায় হঠাৎ করে যখন গুগল ম্যাপটা বন্ধ হয়ে গেল। তো সামনে একটা সরু পথ, সেই পাশে ছিল একটা বাচ্চার, উপরে গাছের ডাল এমন ভাবে জড়িয়ে আছে যেন আকাশটাই ঢেকে গেছে। তো রহিম চাচা ভাবে এই পথ দিয়ে গেলে শর্টকাট হবে হয়তো। কিছু দূর যেতেই অ্যাম্বুলেন্সটা হঠাৎ কেঁপে উঠল, তারপর বন্ধ। এই আবার কি হলো? সে নেমে দেখে চারপাশ অদ্ভুত নীরব, হালকা কুয়াশার মধ্যে দূরে কিছু আগুনের মতো জ্বলছে,
মনে হচ্ছে কেউ আগুন জ্বালিয়েছে। কিছুটা ভয় পেলেও সাহস করে এগিয়ে যায়। কাছে গিয়ে দেখে ওটা কোনো বাড়ি না, একটা শ্মশান ঘাট। তো চারদিকে পোড়া কাঠ, ভাঙ্গা খাট, আর ঘাটটাও ছিল ভাঙ্গা, আর পুরনো চিতার ছাই ছিল ওখানে। রহিম একটু ভয় পেলেও নিজেকে সামলায়, যে চাচা ভাবে যে এটা হতে পারে। আরে এসব কিছু না, একটু বসি, তারপর গাড়ি দেখি। তার ব্যাগে থাকা মদের বোতল বের করে কয়েক চুমুক খেতেই শরীর একদম ঢিলা হয়ে আসে। শ্মশান ঘাটের পাশে একটা ভাঙ্গা চেয়ারে বসে সে মদ খেতে থাকে। তো হঠাৎ পিছন থেকে কারো পায়ের শব্দ, ধীরে ধীরে একদম আসতেছে, একটা শব্দ আসতেছে। রহিম চাচা ঘুরে তাকায়, তো সেখানে দেখেন যে একটা শব্দ আসতেছে, একটা মেয়ে মানুষ, কিন্তু কেউ নেই। আবার বসে পড়ে, কিন্তু এবার স্পষ্ট শুনতে পায় কারো কান্নার শব্দ শোনা যাচ্ছে, খুব ক্ষীণ আওয়াজে, কিন্তু ভেতর কাঁপিয়ে দেয়। সে ভয় পেয়ে অ্যাম্বুলেন্সের দিকে দৌড় দেয়। গিয়ে দেখে পিছনের দরজা একটু খোলা। আমি তো বন্ধ করেছিলাম। ধীরে ধীরে দরজা খুলে ভিতরে তাকায়। মৃত দেহটা যেখানে ছিল সেখানেই আছে, কিন্তু কাপড়টা একটু সরে গেছে, আর মনে হচ্ছে মুখটা অন্যদিকে ঘুরে গেছে। হঠাৎ ঠক করে একটা শব্দ, দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। রহিম চাচা তো ভয়ে পিছনে পড়ে যায়। চারপাশে হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করে। শ্মশান ঘাটের আগুনগুলো এদিকে একে একে নিভে যেতে থাকে। তারপর একটা কণ্ঠস্বর, যে আমাকে ফেলে যাচ্ছ, এরকম। তো রহিম চাচা কাঁপতে থাকেন। সে দৌড়ে আবার মদের বোতল তুলে নেয়, একটা না খেতে থাকে ভয় ঢাকতে, কিন্তু কিছুক্ষণ পর সব অন্ধকার হয়ে যায়। সে অজ্ঞান হয়ে পড়ে ওখানে। তো সকাল হলো, সূর্যের আলো চোখে পড়তেই রহিম ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। পাখির ডাক, মানুষের শব্দ, সবকিছু স্বাভাবিক আর কি। সে উঠে চারদিকে অবাক হয়ে তাকায়, যে এটা কোনো শ্মশান না, এটা একটা গ্রামের পাশের খালি মাঠ, কিন্তু মাটিতে পোড়া কাঠের দাগ, আর তার পাশেই অ্যাম্বুলেন্স। সে তাড়াতাড়ি দরজা খুলে দেখে মৃতদেহ ঠিকঠাক আছে, কিন্তু সাদা কাপড়ে কালো পোড়ার দাগ, আর কাপড়ের উপর আঙ্গুল দিয়ে লেখা যে আমি ছিলাম। রহিমের শরীর ঠান্ডা হয়ে যায়। সে কোনো কথা না বলে দ্রুত গাড়ি স্টার্ট দেয়। এইবার গাড়ি একবারেই স্টার্ট নেয়, পিছনে তাকাতে তার আর সাহস হয় না, কিন্তু আয়নায় হালকা করে যেন দেখতে পায় অ্যাম্বুলেন্সের ভিতর কেউ বসে আছে, ধীরে ধীরে তার দিকে তাকিয়ে আছে। তারপর থেকে রহিম আর কখনো রাতের ডিউটি নেয় না, আর সেই রাস্তা আজও গ্রামের মানুষ এড়িয়ে চলে আমাদের। এবং তিনি তারপর থেকে যে এত পরিমাণে অসুস্থ ছিলেন, বহুদিন এত ডক্টর দেখানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। শেষে গিয়ে একজন কবিরাজের কাছে গিয়ে তিনি এরকম পানি পড়া নিয়েছেন এবং তাকে কাটানি করা হয়। তারপর থেকে তিনি সুস্থ থাকেন। রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা।